আচ্ছা, তো গতদিনে মোটামুটি আমরা কন্টেন্ট কিভাবে লিখতে হবে, কন্টেন্টের কিছু বেসিক বিষয়, এইগুলো নিয়ে গতকাল আমরা মোটামুটি আলোচনা করেছিলাম যে কন্টেন্ট লিখতে গেলে আমাদেরকে কি কি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। তো আজকে মূলত অন পেজ এসইওর বিষয় নিয়ে আলোচনা করব। অন পেজ এসইও এবং দেখা যাচ্ছে যে কন্টেন্ট বা দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের যে বেসিক যে কন্টেন্টগুলো আছে, এগুলো খুবই সামঞ্জস্য, মানে একদম পাশাপাশি রিলেটেড, একটা অপরটার সাথে খুবই ভালোভাবে সম্পর্কযুক্ত। কারণ বিষয়টা হচ্ছে আমরা যদি মানে অন পেজ এসইওতে যদি নাও যাই, অর্থাৎ আমরা আমাদের কাছ থেকে আমরা মনে করলাম যে না, অন পেজ এসইও বলে কিছুই নাই, আমরা শুধুমাত্র কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা দেখা যাচ্ছে যে আমাদের কন্টেন্টটাকে কিভাবে অপটিমাইজ করতে হবে এই বিষয়টাই একদম ভালোভাবে শিখব। তাহলে কি হবে যে আমাদের এই অন পেজ এসইওর যে বিষয়গুলো, এগুলো আমাদের এই কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যেই কভার হয়ে যাবে। সেক্ষেত্রে আলাদাভাবে অন পেজ এসইওর মাত্র দুই একটা বিষয় একটু খেয়াল রাখলেই আমাদের জন্য এটা কমপ্লিট হয়ে যায়। তো কোথায় একটু ডিফারেন্স হয় বা দেখা যাচ্ছে কোথায় একটু পার্থক্য হয়, তো অন পেজ এসইওর বিষয়গুলো বললেই আপনারা বুঝতে পারবেন। কারণ অন পেজ এসইও এবং দেখা যাচ্ছে যে কন্টেন্ট অপটিমাইজেশন, এই দুইটার মধ্যে অনেক মিল আছে, এবং দেখা যাচ্ছে যখন আমি অন পেজ এসইওর বিষয়গুলো বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এই বিষয়গুলো তো আমরা কন্টেন্ট যখন লিখলাম বা দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য যখন কন্টেন্ট তৈরি করব তখন যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়েছে, এখন এখানেও বেশ কিছু বিষয় কমন আসতেছে। তো এখন অন পেজ এসইওর কিছু বিষয় আপনাদেরকে বলি যে অন পেজ এসইওটা আসলে কেন করতে হয়, বা অন পেজ এসইওর যে মূল বিষয়টা এটা আসলে কি। তো অন পেজ এসইওর মূল বিষয়টা যদি আপনাদেরকে বলি, আমাদের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন পেজ থাকে। আচ্ছা, ধরেন আমরা এটাতে আসলাম, একটা ওয়েবসাইট নাম হচ্ছে ইনভেস্টোপিডিয়া। এই সাইটটাতে আসার পর দেখেন এখানে বেশ কিছু কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের মেইন কনসার্ন আপাতত না, কারণ কন্টেন্ট নিয়ে আমরা অলরেডি কথা বলে আসছি। আচ্ছা, তো এই সাইটটাতে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই সাইটটাতে বেশ কিছু পেজ আছে, বা দেখা যাচ্ছে যে এটা একটা পেজ, যেমন এডুকেশন, মার্কেটস, তারপর সিমুলেটর, ইওর মানি, এবং দেখা যাচ্ছে এগুলোকে প্রত্যেকটা ক্যাটাগরি, এগুলো এক একটা ক্যাটাগরি এবং তাদের সাব ক্যাটাগরি আছে। তো সাব ক্যাটাগরি ওইটাতে পড়ে যাচ্ছি, আপাতত আমরা এটাকে একটা করে করে পেজ হিসেবে কাউন্ট করি। যেমন ধর আমরা যখন এডুকেশন এইটাতে আসছি, দেখেন কি বলছে, investopedia.com/financial টার্ম ডিরেক্টরি, তার মানে অর্থাৎ এই পেজটার যে ইউআরএল সেটা আমাদেরকে শো করছে। তো এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ। তো একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকতে পারে, এখানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, অথবা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে শুরু করে আবার প্রত্যেকটা সাব ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পেজ হতে পারে। বলছিলাম যে এই ওয়েবসাইটটাতে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা করে পেজ থাকতে পারে, এবং দেখা যাচ্ছে ইভেন প্রত্যেকটা সাব ক্যাটাগরির জন্য একটা করে পেজ হয়তো এখানে আছে। হ্যাঁ, প্রত্যেকটা সাব ক্যাটাগরির জন্য এখানে একটা করে পেজ আছে। অথবা দেখা যাচ্ছে অনেকেই আছে যে ওয়েবসাইটগুলো অনেক বড় বা দেখা যাচ্ছে অনেক ভালো মানের ওয়েবসাইট, তারা তাদের ওয়েবসাইটে মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা সাব ডোমেইন বা দেখা যাচ্ছে সাব ক্যাটাগরি একটা করে সাইট তারা আলাদাভাবেই রেখে দেয়। তো আমরা অত দূরে আপাতত যাচ্ছি না, আমরা জাস্ট এটুকু বোঝানোর চেষ্টা করছি যে একটা ওয়েবসাইটে মাল্টিপল পেজ থাকতে পারে, এবং দেখা যাচ্ছে মাল্টিপল ক্যাটাগরি, মাল্টিপল সাব ক্যাটাগরি, এবং দেখা যাচ্ছে মাল্টিপল পেজ এখানে থাকতে পারে। তো আমরা অন পেজ এসইওতে যে কাজটা করব, এই প্রত্যেকটা পেজকে আমরা অপটিমাইজ করব। অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটটাতে আমরা দেখি যে এখানে কোথাও একটা অ্যাবাউট সেকশন বা দেখা যাচ্ছে এই ধরনের তাদের যে কোম্পানির নিউজ বা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে লেখা থাকে। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন সেখানে অ্যাবাউট সেকশন, কন্টাক্ট আস সেকশন বা দেখা যাচ্ছে এই ধরনের পেজগুলো কিন্তু সেখানে থাকে। তো অ্যাবাউট সেকশন বা দেখা যাচ্ছে কন্টাক্ট আস সেকশন, এগুলো দেখা যাচ্ছে যে স্ট্যাটিক পেজ, এগুলোতে আসলে মানে এগুলো ডাইনামিক না, এগুলোতে দেখা যাচ্ছে যে ওই যেদিন আপনি ওয়েবসাইটে লঞ্চ করেছেন ওই দিনই এগুলোকে অপটিমাইজ করে রাখছেন, এবং দেখা যাচ্ছে ওইটা ওই রকমই চলছে।
কারণ আপনার ওয়েবসাইট আসলে কি সম্পর্কে, কি কাজ করে, কিভাবে করছে, এটা তো দেখা যাচ্ছে যে সব সময় চেঞ্জ হবে না, তাই না? হয়তো একটা নির্দিষ্ট সময় পর গিয়ে চেঞ্জ হবে। তো মূলত ধরা হচ্ছে যে অ্যাবাউট সেকশন বা কন্টাক্ট সেকশন এগুলো হচ্ছে স্ট্যাটিক পেজ। তো স্ট্যাটিক হোক বা ডাইনামিক হোক, প্রত্যেকটা পেজকে অপটিমাইজ করা, এটাই হচ্ছে আমাদের মূলত অন পেজ এসইওর কাজ। তো পেজগুলোকে আসলে কিভাবে অপটিমাইজ করব? পেজের তো মেইন যে বিষয়টা, অর্থাৎ একটা পেজের মেইন বিষয় হচ্ছে কন্টেন্ট। তো প্রত্যেকটা পেজকে আমরা অপটিমাইজ করব সেই পেজের ক্যাটাগরি ওয়াইজ, কিন্তু পেজটাকে আমরা অপটিমাইজ করব কন্টেন্ট দিয়ে। একটা পেজকে অপটিমাইজ করব আমাদের অন পেজ এসইওর জন্য, আর পেজকে অপটিমাইজ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কন্টেন্ট। তো আমরা যদি কন্টেন্ট সুন্দরভাবে অপটিমাইজ করি, তাহলে দেখা যাচ্ছে যে ওই ঘুরে ফিরে আমাদের পেজটাকেই অপটিমাইজ করা হচ্ছে। তো আমাদের অন পেজ এসইওর যে কাজটা, এইটাকে যদি আমরা পারফেক্টলি করতে চাই, তাহলে আমাদের কন্টেন্টটাকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে, কন্টেন্টের মাধ্যমে আমাদের পেজটাকে অপটিমাইজ করতে হবে, তাহলে আমাদের অন পেজ এসইওটা সাকসেসফুলি কাজ করবে। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে না পারলে বলতে হবে, কারণ এটা হচ্ছে একটা একদম বেসিক একটা কনসেপ্ট। যদি এটা ক্লিয়ার না থাকে, তাহলে দেখা যাচ্ছে আমরা আসলে অন পেজ এসইও বলতে কি বোঝায় এটাই বুঝতে পারবো না। আচ্ছা, এখানে বিষয়টা অনেকটা এরকম যে এ ইকুয়াল বি, বি ইকুয়াল সি, এবং আমরা মানে পরোক্ষভাবে বলতে পারি যে এ ইকুয়াল সি। অর্থাৎ আমরা হচ্ছে একটা পেজকে অপটিমাইজ করব। এখন পেজটাকে অপটিমাইজ করব কি দিয়ে? কন্টেন্ট দিয়ে। কারণ পেজের যে আমাদের ওয়েবসাইটের যে মেইন যে বিষয়, বা আমাদের ওয়েবসাইটের যারা প্রাণ, আমরা বলতে পারি কন্টেন্ট হচ্ছে ওয়েবসাইটের প্রাণ। তো একটা পেজকে যদি আমরা অপটিমাইজ করতে চাই, তাহলে অবশ্যই কন্টেন্টের মাধ্যমে করতে হবে। আর আমাদের কন্টেন্টটা যদি ভালো হয়, তাহলে আমাদের পেজের কোয়ালিটি ভালো হবে এবং পেজের অপটিমাইজেশনটা বেটার হবে। তো এই কারণে আসলে আমরা যদি কন্টেন্ট অপটিমাইজেশনটা যদি খুব ভালোভাবে শিখি, তাহলে পেজ বা দেখা যাচ্ছে অন পেজ অপটিমাইজেশনে আমাদের খুব একটা বেশি কষ্ট করতে হয় না। আচ্ছা, তো অন পেজ এসইওটা আসলে আমরা কেন করি? এটা খুবই সহজ একটা, খুব সাধারণ একটা প্রশ্ন যে অন পেজ এসইওটা আমরা আসলে কেন করব। এর কারণটা আমাদের কাছে একটাই, কারণ আমাদের এখানে মেইন উদ্দেশ্য একটাই, যে আমাদের ওয়েবসাইটে বেশি থেকে বেশি ট্রাফিক আসবে এবং দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করবে। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। অর্থাৎ আমরা ওয়েবসাইটকে নিয়ে, আমরা যখন একটা ওয়েবসাইট লঞ্চ করি, সেই ওয়েবসাইটটা নিয়ে আমাদের টার্গেটই থাকে একটা, সেটা হচ্ছে যে বেশি ভিজিটর নিয়ে আসবো এবং হচ্ছে র্যাঙ্ক করবো গুগলে। এটাই আমাদের টার্গেট। এখন আপনি সেটা অন পেজ এসইও করেন, টেকনিক্যাল করেন, লোকাল করেন, তারপর হচ্ছে আপনার অফ পেজ করেন, যেটাই করেন আপনি, বা কন্টেন্ট অপটিমাইজেশন করেন, যেটাই করেন, আমাদের আলটিমেটলি গোল কিন্তু একটাই, যে সাইটটাতে বেশি থেকে বেশি পরিমাণ ভিজিটর আসবে এবং আমাদের সাইটটা গুগলে র্যাঙ্ক করবে। এটাই হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। মানে দেখা যাচ্ছে আমরা অনেক সময় বলি না যে পড়াশোনা কেন করেন? পড়াশোনা অনেকেই বলে যে শেখার জন্য করছি, শিক্ষা অর্জনের জন্য করছি, কিন্তু আমরা আসলে জানি যে আলটিমেটলি আমাদের একটা টার্গেট থাকে যে দিন শেষে একটা ভালো জব করব, দেন ওখান থেকে একটা ভালো আর্নিং আসবে। তো আমরা যত কিছুই বলি না কেন যে হ্যাঁ ওয়েবসাইটটা হচ্ছে আমাদের পরিচিতির জন্য, আমাদের কোম্পানির প্রচারের জন্য, বা আমাদের হচ্ছে ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার জন্য, কিন্তু আলটিমেটলি দিন শেষে একটাই চিন্তা ভাবনা আসে যে আমার এখান থেকে বেশি পরিমাণ ভিজিটর লাগবে, অথবা দেখা যাচ্ছে আমরা যদি এখানে কমার্শিয়াল পারপাসে আমাদের সাইটটাকে লঞ্চ করে থাকি, এখান থেকে আমাদেরকে অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং আনতে হবে। এটাই আমাদের শেষ পর্যন্ত একটা টার্গেট থাকে। তো অন পেজ অফ পেজ যে ধরনের এসইও আমরা করি না কেন, আমাদের আলটিমেটলি টার্গেটটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা এবং দেখা যাচ্ছে বেশি থেকে বেশি পরিমাণ ভিজিটর এবং ট্রাফিক নিয়ে আসা। আচ্ছা, তো অন পেজ এসইওর ক্ষেত্রে আমাদেরকে চারটা বিষয় একটু খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে রিলেভেন্ট হতে হবে। অর্থাৎ অন পেজ এসইও যখন আমরা করব, তখন আমাদের হচ্ছে এই কন্টেন্টটা, বা আমরা যে কন্টেন্টের থ্রুতে আমরা আমাদের অন পেজ এসইওর কাজগুলো করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রিলেভেন্ট হতে হবে। অর্থাৎ আমরা যেই পেজটা অপটিমাইজ করতেছি, এই পেজটা বা এই পেজের যে কন্টেন্ট, এই দুইটা বিষয় অবশ্যই রিলেভেন্ট হতে হবে এবং সব একদম ক্লিয়ার হবে, বা দেখা যাচ্ছে বিস্তারিত বা ইন ডিটেলস সবকিছু এখানে বলতে হবে। তো চারটা বিষয়ের মধ্যে প্রথমটা ছিল বি রিলেভেন্ট, তারপর ছিল হচ্ছে মানে একদম গো থ্রু ডিটেলস, তারপর বলছে বি ইউনিক এবং বি ক্লিয়ার। একদম সহজ কথা যদি বলি, যে আমরা যখন একটা পেজকে, আমাদের ওয়েবসাইটে যখন একটা পেজকে যখন এসইও করব, বা দেখা যাচ্ছে অন পেজ এসইও যখন আমরা করব কন্টেন্টের থ্রুতে,
তখন অবশ্যই কন্টেন্টটা ইউনিক হতে হবে, সেখানে পর্যাপ্ত পরিমাণ ডিটেলস থাকতে হবে, সেই কন্টেন্টটা বা দেখা যাচ্ছে সেই পেজটা একদম ইউনিক হতে হবে, এবং যেখানে ওইখানে আমাদের যে ভিশনটা বা দেখা যাচ্ছে আমরা যেটা বোঝাতে চাচ্ছি এটা একদম ক্লিয়ার ভাবে বোঝাতে হবে। তো এটা অলরেডি আমরা কন্টেন্টে বা দেখা যাচ্ছে কন্টেন্ট যখন আমরা লিখলাম বা দেখা যাচ্ছে কন্টেন্ট কিভাবে লিখতে হয় এই বিষয় সম্পর্কে যখন জানলাম, তখন কিন্তু এই বিষয়গুলো ছিল যে ইউনিক হতে হবে, রিলেভেন্ট হতে হবে, একদম ডিটেলসে যেতে হবে, ক্লিয়ার ভাবে সবকিছু বলতে হবে, এগুলো সেখানেও ছিল। আচ্ছা, আর ছোটখাটো কিছু বিষয় আছে যে আমরা যখন পেজকে অপটিমাইজ করব তখন হচ্ছে অবশ্যই মেইন কিওয়ার্ড থাকতে হবে ওই পেজের টাইটেলে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ডেসক্রিপটিভ ইউআরএল থাকতে হবে। অর্থাৎ অনেক সময় দেখেন এখানে এদের যে ইউআরএলটা এই পেজের যে ইউআরএলটা আছে দেখেন এইখানে কি বলছে, ফাইন্যান্সিয়াল টার্ম ডিকশনারি, তারপর এখানে একটা নাম্বার দেওয়া আছে। তো আমাদের ওয়েবসাইটে যখন আমরা হচ্ছে পেজটাকে অপটিমাইজ করব তখন অবশ্যই আমরা এই ধরনের ইউআরএল দেওয়ার চেষ্টা করব না, আমরা চেষ্টা করব যে এই ধরনের ইউআরএল দেওয়ার, অর্থাৎ ফাইন্যান্সিয়াল টার্ম ডিকশনারি। এইটা আমরা হয়তো রাখতে পারি, কারণ এটা মনে রাখা আমাদের জন্য পসিবল, যে কি www.investopedia.com/financial-term-dictionary। কিন্তু তারপরে যে পোর্শনটুকু আছে এইটা আসলে আমাদের মনে রাখা পসিবল না, এটা কারোর পক্ষেই মনে রাখা পসিবল না। অথবা দেখা যাচ্ছে এখন এটা 7টা বা 8টা ডিজিটের একটা নাম্বার দিয়ে রাখছে, তো যদি এটা 15টা 20টা হয় তাহলে তো কখনো মনে রাখা পসিবলই না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে শর্ট ডেসক্রিপটিভ ইউআরএল থাকতে হবে। অর্থাৎ এখানে বলা আছে যে ফাইন্যান্সিয়াল টার্ম ডিকশনারি, তো আমরা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি যে এখানে হয়তো এই ফাইন্যান্সিয়াল টার্ম নিয়ে কিছু বলা আছে। তো অবশ্যই এটা ডেসক্রিপটিভ প্লাস এটা হচ্ছে শর্ট, আর এটা যেহেতু আমাদের কাছে মনে রাখতেও খুব সহজ হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ এইটুকু ইউআরএল যদি থাকতো তাহলে এটা আমাদের জন্য বেস্ট হতো। কিন্তু দেখা যাচ্ছে যে ওইটুকু ইউআরএল সম্ভবত পাওয়া যায় না বা কোথাও হয়তো ইউজ করা আছে, বিধায় তারা এটা ইউজ করছে, বা এটা হয়তো তারা ইউজ করার অন্য কোনো রিজন থাকতে পারে। কিন্তু আমরা চেষ্টা করবো যে এই ধরনের নাম্বার বা দেখা যাচ্ছে এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার আছে এই ধরনের ইউআরএল কখনো আমরা ইউজ করব না। তো এটা আমরা ইন ডিটেলস আরো দেখবো যখন হচ্ছে আমরা ওয়েবসাইট লঞ্চ করব বা ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করে এই কাজগুলো করব, তখন ওইখান থেকে আমরা ইউআরএল স্ট্রাকচার নিয়ে কথা বলবো যে হ্যাঁ ইউআরএল স্ট্রাকচারটা কেমন হতে পারে, ইউআরএল স্ট্রাকচার কি রকম রাখলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে মেটা ডেসক্রিপশন, যেটা অবশ্যই আমরা গতদিনে দেখেছিলাম যে গতদিনে দেখি নাই সম্ভবত। আচ্ছা, এটা যখন কাজ করবো তখন দেখবো মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আমরা যখন গুগলে সার্চ দেই, আচ্ছা টেক্সট ইউজ লিখে সার্চ দিলাম, এই যে দেখেন এখানে যে ডেসক্রিপশনটা আছে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো এটা কিভাবে লিখতে হয় অলরেডি আপনাদেরকে মনে হয় বলেছি, কত লেন্থ কি রকম রাখতে হবে, কত ক্যারেক্টারের মধ্যে, বা কিভাবে লিখলে এটা হচ্ছে গুগলের কাছে বেশি অ্যাকসেপ্টেবল হবে বা তারা হচ্ছে আমাদেরকে সামনের দিকে রাখবে। এটা অলরেডি আপনাদেরকে বলেছি যে টাইটেল কি রকম হতে হবে, তারপর মেটা ডেসক্রিপশনটা কি রকম হবে। টাইটেলটা বলা ছিল স্যার, কিন্তু এটা মেটা ডিসক্রিপশনটা বলা ছিল না স্যার যে কতটুকু লেন্থ হবে। আচ্ছা, মেটা ডেসক্রিপশনের লেন্থ হবে হচ্ছে 150 থেকে 160 ক্যারেক্টার, এটা বলি নাই? না স্যার, এটা বলা হয়নি। আচ্ছা, তাহলে হয়তো এটা মিস্টেক হয়ে গেছে, কারণ টাইটেলটা কত বলেছিলাম? টাইটেলটা স্যার 60 থেকে 80 এর মধ্যে মেবি বলছিলেন স্যার। 50 থেকে 70 টাইটেলের ক্ষেত্রে। স্যার 70, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে মেটা ডেসক্রিপশন যখন আমরা লিখবো তখন অবশ্যই আমরা হচ্ছে এটা 150 থেকে 160টা ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করব। আচ্ছা, এটা হয়তো আমি বলতে ভুলে গেছি বা দেখা যাচ্ছে হয়তো খেয়াল নাই, আপনারা এটা একটু খেয়াল রাখবেন যে যখন আপনারা মেটা ডেসক্রিপশন লিখবেন তখন মেটা ডেসক্রিপশনের লেন্থটা হবে 150 থেকে 160টা ক্যারেক্টারের মধ্যে। এটা বেস্ট প্র্যাকটিস, আপনি চাইলে আরো বেশি লিখতে পারেন কিন্তু সেটা কখনো বেস্ট প্র্যাকটিস না। আচ্ছা, তো এরপর অন পেজ এসইওর ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ইমেজ অপটিমাইজেশন। অর্থাৎ আপনারা আপনাদের যে মানে ওয়েব পেজ অর্থাৎ যে পেজটাকে অপটিমাইজ করবেন কন্টেন্টের থ্রুতে, সেখানে অবশ্যই একটা সুন্দর ইমেজ বা একদম
পারফেক্ট এবং রিলেভেন্ট ইউনিক একটা ইমেজ আপনাকে ইউজ করতে হবে। আর ইমেজের কিভাবে ইমেজটাকে কিভাবে অফ পেজ এসইও করে নেবেন সেটা তো আপনাদের অবশ্যই জানাই আছে। তো অবশ্যই ইমেজটাকে সুন্দরভাবে আপনারা অপটিমাইজ করে নেবেন। ইমেজের যে টাইটেল আছে সেই টাইটেলে আপনাদের কিওয়ার্ড মেইন কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন। ইমেজের ট্যাগটাতে আপনাদের মেইন কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। ক্যাপশনটাতে মেইন কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। ইভেন আপনাদের ইমেজের একটা অল্টার টেক্সট ইউজ করতে হবে, যে ইমেজের অল্টার টেক্সট ইউজ করবেন সেইখানেও আপনার ওই মেইন কিওয়ার্ডটা প্লেস করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। তো কি বলছিলাম, যে ইমেজের অল্টার ট্যাগ সম্পর্কে আইডিয়া আছে আপনাদের, যে ইমেজের অল্টার ট্যাগটা কি? স্যার ইমেজে যে কিওয়ার্ডটা থাকবে স্যার, এটা হচ্ছে অল্টার ট্যাগে যদি আমরা দেই তাহলে হচ্ছে গুগল সার্চে এটা কি ধরবে, না না, ওইটা বলি নাই। যে আর যখন ইমেজটাকে সার্চ করা হবে। অল্টার ট্যাগটা আসলে কখন ব্যবহার হয় এটা কি বলতে পারবেন? বা হ্যাঁ, অল্টার ট্যাগটা স্যার হচ্ছে যখন ইমেজটাকে আমরা হচ্ছে আপলোড করব তখন হচ্ছে অল্টার ট্যাগটা ইউজ করা হয় স্যার। না না না, এটা একটু তাহলে আপনার হচ্ছে মিসকনসেপশন আছে, আমি একটু বলে দিই। এটা সেটা হচ্ছে যে এই অল্টার টেক্সট বা অল্টার ট্যাগ আমরা কখন ইউজ করি। অনেক সময় দেখবেন যে ফেসবুক হচ্ছে লোড নিচ্ছে না, ফেসবুকে দেখা যাচ্ছে ইন্টারনেট প্রবলেমের কারণে বা সার্ভারের প্রবলেমের কারণে দেখবেন যে ফেসবুকে ছবি লোড নিচ্ছে না। দেখবেন ওখানে ছবি লোড না নিলেও এখানে কিছু একটা লেখা আছে যে দিস ইমেজ ইজ অ্যাবাউট প্রোফাইল পিকচার, বা দেখা যাচ্ছে দিস ইমেজ ইজ কন্টেইন এরকম ডিটেলস, এটা হচ্ছে বলে থাকে। খেয়াল করেছেন কি কখনো? জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। আচ্ছা। তো ভুলে গেছিলাম স্যার, ওটা হচ্ছে স্যার যখন হচ্ছে ইমেজ যখন হচ্ছে লোড নেবে না তখন ওই লেখাটা জাস্ট আমরা দেখতে পাবো অল্টার ট্যাগের। জি জি জি, যেমন দেখি পাই নাকি। দেখবেন অনেক সময় এইভাবে ইমেজটা শো হচ্ছে না, ইমেজটা হচ্ছে লোড হয় না, এরকম হচ্ছে সিম্বল দেখাচ্ছে। তখন কি করে, যে এখানে একটা টেক্সট বা দেখাচ্ছে, এখানে একটা টেক্সট দেখায় যে দিস ইমেজ কন্টেন্টস কি মানে কি সাবজেক্টের উপর সেটা ওখানে দেখায়। তো আমরা অল্টার ট্যাগ অবশ্যই ইউজ করব, যাতে করে কখনো যদি ইন্টারনেট প্রবলেম বা দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটের কোনো সার্ভারের প্রবলেমের কারণে যদি এই ইমেজটা পারফেক্টলি লোড না নেয়, তারপরেও যেন আমাদের অডিয়েন্সরা এই ইমেজটা দেখে মানে এই অল্টার ট্যাগটা বা অল্টার ট্যাগটা দেখে যদি তারা বুঝতে পারে যে এই ইমেজটা আসলে কি বলছে বা ইমেজটা আসলে কি রিলেটেড। তো আমাদের এই অল্টার ট্যাগেও আমাদের মেইন যে কিওয়ার্ডটা এটাকে প্লেস করার চেষ্টা করতে হবে। এরপরে যে বিষয়টা, যে অবশ্যই আমাদেরকে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে। আচ্ছা, অর্থাৎ আমরা যে কন্টেন্টটা লিখবো বা আমরা যে কন্টেন্টটাকে অপটিমাইজ করব সেটাতে আমাদের ইন্টারনাল লিঙ্কিং থাকতে হবে এবং এক্সটার্নাল লিঙ্কিং থাকতে হবে। আচ্ছা, তো ইন্টারনাল লিঙ্কিং কি আর এক্সটার্নাল লিঙ্কিং কি এটা একটু দেখায় আপনাদের, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা দেখেন, আমরা একটা ব্লগে আসলাম বা একটা কন্টেন্টে আসলাম, যেটা হচ্ছে টাইটেলটা দেওয়া হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং। আচ্ছা, তো আপাতত আমরা ওটা দেখছি না। তো ইন্টারনাল লিঙ্কিংটা কি, দেখেন এইখানে এরা হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং, এটাতে এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছে। এই লিঙ্কটাতে যদি আমরা যাই, দেখেন এদেরই একটা ওয়েবসাইটের অন্য একটা কন্টেন্ট আমাদের সামনে চলে আসলো, অর্থাৎ investopedia.com এদেরই একটা আরেকটা পেজে আমাদেরকে দিয়ে গেল বা আরেকটা কন্টেন্টে আমাদেরকে দিয়ে গেল। অর্থাৎ এই ব্লগটাতে বা দেখা যাচ্ছে এই কন্টেন্টটাতে আরেকটা এদেরই অন্য একটা পেজের লিঙ্ক দেওয়া আছে। তো এটাকে বলা হচ্ছে যে ইন্টারনাল লিঙ্কিং, অর্থাৎ নিজেদের মধ্যে লিঙ্কিং করে রাখা। আচ্ছা দেখি এখানে কোনো এক্সটার্নাল লিঙ্কিং দেওয়া আছে কিনা। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্কিং এরা দিছে কিনা একটু দেখি। তারা তো মনে হয় দিবে না এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পারেন স্যার। না, এক্সটার্নাল লিঙ্কিং আসলে তারা দিবে না, কিন্তু কন্টেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনাকে একটা এক্সটার্নাল লিঙ্কিং দিতে হয়। এটা হচ্ছে অন পেজ এসইও রুল।
বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো আপনি যে মনে করছেন যে না আমি আসলে এক্সটার্নাল লিঙ্কিং দিব না, জি দেখবেন যে আপনার হচ্ছে এইটার এসইও র্যাঙ্কিং বা দেখা যাচ্ছে এসইও স্যার। কোয়ালিটিটা কমায় দিবে। তো এই ক্ষেত্রে কি হয়, যারা কন্টেন্ট লিখে তারা বাধ্য হয়ে একটা এক্সটার্নাল লিঙ্কিং তারা দেয়। এটা হচ্ছে বিষয়। তো দেখি এদের এখানে কোনো এক্সটার্নাল লিঙ্কিং আছে কিনা। না, এরা বেশিরভাগ ইন্টারনাল লিঙ্কিং দিয়ে রাখছে। স্যার ওই যে এক্সটার্নাল লিঙ্কিং গুলো মনে হয় স্যার ওই যে অনেক ক্ষেত্রে রেফারেন্সের খাতিরে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয় নাকি, হ্যাঁ, রেফারেন্সের যে ক্ষেত্রেই এখান বেশিরভাগ থেকে দেওয়া হয়। এখানে এদের একটা ছিল আর কি, দেখছিলাম স্যার আপাতত। স্যার আমরা যখন বিভিন্ন রিভিউ লিখি কমার্শিয়াল ইন্টেন্টে বা অ্যামাজনের প্রোডাক্টের রিভিউ যখন আমরা লিখি, তখন একটা অ্যামাজনের লিঙ্ক ওখানে দেয়া থাকে, সেটা কিন্তু এক্সটার্নাল লিঙ্কিং, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তখন ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি অ্যামাজনের ওয়েবসাইটে চলে যাচ্ছেন, তাই না? জি স্যার। হ্যাঁ, ওটা এক্সটার্নাল লিঙ্কিং। তো এটা কোনো এক্সটার্নাল লিঙ্কিং দিয়ে রাখে নাই, হয়তো দিয়ে রাখলেও কোথাও আমরা খুঁজে পাচ্ছি না, দেখি। না, এরা বেশিরভাগ ইন্টারনাল লিঙ্কিং ইউজ করে রাখছে। আচ্ছা, ঠিক আছে, সেটা ব্যাপার না। তো যে লিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, মানে আপনাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, বা যে লিঙ্কটার থ্রুতে আপনি অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছেন, এটাকে আমরা বলছি যে এক্সটার্নাল লিঙ্কিং, অর্থাৎ অন্য একটা ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটে লিঙ্ক করা। আর হচ্ছে আপনি যদি নিজেদের সাইটের বা দেখা যাচ্ছে আপনার সাইটের অন্য একটা কন্টেন্টের সাথে লিঙ্ক করে রাখেন, তাহলে এটাকে বলা হচ্ছে যে ইন্টারনাল লিঙ্কিং। তো এক্সটার্নাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং দুইটাই আমাদের জন্য ইউজফুল অনেক সময়। তবে সব সময় যারা ভালো কন্টেন্ট রাইটার এরা চেষ্টা করে যে মাত্র, মানে এসইওর যেহেতু রুল আছে একটা, বা এসইওর যেহেতু নিয়ম, এইটার খাতিরে তারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার চেষ্টা করে, আর বেশ কয়েকটা, অর্থাৎ একের অধিক বা 4টা 5টা 7টা তারা ইন্টারনাল লিঙ্ক দেওয়ার চেষ্টা করে। কারণটা খুবই স্পষ্ট, যে দেখেন এইখানে যে ইন্টারনাল লিঙ্কগুলো দেওয়া আছে, এগুলোতে যখন আমরা যাচ্ছি তখন আমরা এদের ওয়েবসাইটের মধ্যেই ঘুরতেছি বারবার, অর্থাৎ এদের ওয়েবসাইটেরই একটা থেকে আরেকটা কন্টেন্টে চলে যাচ্ছে। এই যে দেখেন প্রাইমারি মার্কেট, এটা যদি যাই, বা যদি সেকেন্ডারি মার্কেট, এটা যদি দেখেন, ওদের আরেকটা পেজে আমাদেরকে নিয়ে গেছে। তারপর হচ্ছে এইখানে যদি আবার সেকেন্ডারি মার্কেট দেখি, দেখেন ওদেরই আরেকটা কন্টেন্টে আমাদেরকে নিয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যত বেশি সময় এদের ওয়েবসাইটটাতে কাটাবেন, বা দেখা যাচ্ছে এদের যতগুলো কন্টেন্ট আপনি বেশির থেকে বেশি ভিজিট করবেন, এতে কিন্তু এদের প্রফিট। তো এরা মানে এই ওয়েবসাইটগুলো, বা যারা হচ্ছে ব্লগ রাইটিং বা দেখা যাচ্ছে কন্টেন্ট রাইটিং বা দেখা যাচ্ছে ব্লগ সাইট, এরা চায় যে আপনি আসলে এদের ওয়েবসাইটের মধ্যেই বারবার সকল তথ্য পেয়ে যান, বা দেখা যাচ্ছে বারবার ঘুরে ফিরে আপনি সকল তথ্য এখান থেকে সংগ্রহ করেন। তো এটা তাদের ওয়েবসাইটের জন্য ভালো, এবং দেখা যাচ্ছে গুগল এটাকে অ্যাপ্রিসিয়েট করে যে আপনার ওয়েবসাইটটাকে আপনি একদম কমপ্লিট তথ্যবহুল করেন, যে হ্যাঁ এখানে সব ধরনের তথ্যই আছে। তো গুগল এটাকে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু যেহেতু একটা রুলস আছে বা একটা নিয়ম আছে, এই কারণে এখানে একটা এক্সটার্নাল লিঙ্কিং দিতে হয়। আচ্ছা, তো এগুলো ছিল মোটামুটি অন পেজের কিছু বিষয়, যেগুলো আপনাদের কাছে হয়তো অনেকটাই কমন মনে হচ্ছে, কারণ কন্টেন্ট রাইটিং বা দেখা যাচ্ছে কন্টেন্ট কিভাবে লিখবেন বা কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অলরেডি জেনে আসছেন। আচ্ছা, তো এখন আসলে আমরা আমাদের একটা সাইট কিভাবে রান করতে হবে, বা দেখা যাচ্ছে একটা সাইটের জন্য, একটা ওয়েবসাইট যদি আমরা রান করতে চাই, কি কি বিষয় আমাদের জানতে হবে, প্লাস ডোমেন হোস্টিং, এগুলো সম্পর্কে একটু আমরা জানবো। হয়তো আপনারা অলরেডি অনেকে জানেন এই বিষয়ে, কিন্তু তারপরে এটা বলতে হবে, কারণটা হচ্ছে যে সবাই তো হয়তো এই বিষয়গুলো সম্পর্কে জানেন না। তো ডোমেন হোস্টিং কি, বা দেখা যাচ্ছে ডোমেন হোস্টিং কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন, কি কি সুবিধা দেখে নেবেন, এগুলো সম্পর্কে একটু বলবো আর কি। আচ্ছা, তো আপনারা একটু আমাকে বলেন যে ডোমেনটা আসলে কি, ডোমেন বলতে আসলে আপনারা কি বোঝেন? স্যার ডোমেইন বলতে কোনো একটা ওয়েবসাইটের হচ্ছে নেম, মানে আমরা যদি কোনো একটা ওয়েবসাইট হচ্ছে আহ দাঁড় করাইতে যাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে একটা নেম চুজ করতে হবে, আর এই নেমটাই হচ্ছে ডোমেইন নেম। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের জন্য একটা নাম নিতে হবে আমাদেরকে, বা একটা রেজিস্টার একটা নেম চুজ করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে আসলে ডোমেন আসলে অনেক অনেক ধরনের হয়, কিন্তু দেখা যাচ্ছে ডোমেন নেম, আচ্ছা, এখানে বিভিন্নভাবে বিভিন্ন জন সংজ্ঞায়িত করেছে। তো আপাতত আমরা যেটা বলছি যে হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের জন্য একদম সহজ কথায় যেটা আমরা বলতে পারি, যে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা একটা নির্দিষ্ট অ্যাড্রেস বা দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা নেম আমরা খুঁজে নিচ্ছি।
তো আমরা এই একটু আগে যে সাইটটা ভিজিট করলাম, যেমন ধরেন যে ইনভেস্টোপিডিয়া, বা দেখা যাচ্ছে এটা imageoptimizer.net, এটা হচ্ছে একটা সাইটের ডোমেন নেম। অর্থাৎ এই যে ওয়েবসাইটটা এখানে লঞ্চ করা আছে, এটার হচ্ছে এই ডোমেন নেমটা হচ্ছে imageoptimizer.net। তো এটা আসলে এই imageoptimizer.net এটা আসলে একটা নেম না, মানে এই একটা ডোমেনের যে নাম, এটা আসলে নাম না, এটা একটা নাম্বার। অর্থাৎ ডোমেনের একটা নাম্বার হয় বা দেখা যাচ্ছে একটা আইপি হয়, কিন্তু এই আইপি গুলোর যে সিস্টেম বা দেখা যাচ্ছে যে একটু দেখায়, আচ্ছা ডোমেনের আইপি গুলো মোটামুটি এইরকম হয় বা দেখা যাচ্ছে যে আরো বিভিন্ন ধরনের আইপি হয়। যে এই যে অ্যাড্রেস গুলো, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য আপনাদেরকে বলছি যে একটা ডোমেনের যে আমরা নাম দেখতে পাই, ধরেন একটু আগে দেখলাম যে imageoptimizer.net, ওই যে নামটা, ওই নামটার পিছনে এই ধরনের একটা নাম্বার আছে। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে যদি বলা হয় যে imageoptimizer.net, এটা আমাদের একবার বললেই হয়তো মনে থাকছে, কিন্তু এই যে নাম্বারটা 216.58.216.164, এই ধরনের নাম্বার আসলে মনে রাখা খুবই কষ্টকর বা দেখা যাচ্ছে পসিবলই না। ধরেন আপনারা ফেসবুক.com এর সবাই এটা জানেন যে ফেসবুক.com-এ যাবো, ওখানে লগ ইন করবো, আমরা সোশ্যাল মিডিয়াটা ইউজ করব। কিন্তু এই ফেসবুক.com এই নামের পিছনে যে নাম্বারটা আছে, এটা আসলে দেখা যাচ্ছে যে আমার মনে হয় না কেউ বলতে পারবে, বা আপনারা হয়তো জানেন, এরকম আমার মনে হয় না। কারণটা হচ্ছে ওই নাম্বারটা মনে রাখা খুবই কষ্টসাধ্য। তো এই যে প্রত্যেকটা ডোমেনের নেম আছে, প্রত্যেকটা ডোমেনের নেমের পিছনে একটা করে আইপি নাম্বার আছে। তো আইপি নাম্বারটা যেহেতু মনে রাখা কষ্টসাধ্য বা মনে রাখা পসিবল না, সেই ক্ষেত্রে আমরা আমাদের মনে রাখার সুবিধার্থে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে নেম চুজ করি। এগুলোকে মূলত আমরা বলছি যে ডোমেন নেম। তো ডোমেন নেম আসলে চুজ করতে হয় কিভাবে, বিভিন্ন সাইট আছে, আমরা এগুলো সম্পর্কে দেখবো যে কোন সাইটগুলোতে গিয়ে কিভাবে ডোমেন খুঁজতে হবে, ডোমেনগুলো অ্যাভেলেবেল আছে কিনা, বা আমরা যে যখন ফেসবুকে যখন কোনো একটা ইউজার নেম সেট আপ করি, আমাদেরকে কিন্তু দেখতে হয় যে ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কিনা। তো এইভাবে আমাদেরকে ডোমেনগুলো দেখতে হয়, কারণ আপনি যে ডোমেনটা চাচ্ছেন, এই ডোমেনটা অলরেডি হয়তো কেউ নিয়ে অলরেডি বসে আছে বা কেউ হয়তো বিজনেস করছে। তো আপনাকে এটার অ্যাভেলেবিলিটি চেক করতে হবে। আচ্ছা, তো টেক্সট প্যাড একটু ওপেন করি। আচ্ছা, তো ডোমেনকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রুট ডোমেন আর একটা হচ্ছে সাব ডোমেন। যদি আমরা বলি যে রুট ডোমেন গুলো কোনগুলো, তো রুট ডোমেন গুলো হচ্ছে এই যে ডোমেনটাতে আমরা একটু আগেই দেখলাম যে imageoptimizer.net, এটা হচ্ছে রুট ডোমেন। আর আমরা যদি বলি যে সাব ডোমেন কোনগুলো, দেখা যাচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যে এরকম দেওয়া থাকে যে blog.imageoptimizer.net বা business.imageoptimizer.net, এইভাবে যে একটা ডোমেন থেকে বা একটা মেইন ডোমেন থেকে যে ডোমেনগুলোকে আবার ক্রিয়েট করা হয়, এগুলোকে আমরা বলছি সাব ডোমেন। তো মূলত আমরা এই সাব ডোমেনগুলো নিয়ে একটু পর প্র্যাকটিস করে দেখব, কারণ সাব ডোমেনগুলো অনেক সাইট ফ্রিতে প্রোভাইড করে। আপাতত প্র্যাকটিস করার পারপাজে আমরা সাব ডোমেনগুলো নিয়ে একটু পরে দেখব। এটা হচ্ছে আমাদের রুট ডোমেন।
m.facebook.com এটাও তো স্যার ফেসবুকের সাবডোমেন না? হ্যাঁ, এম এম ডট যেটা ওটা সাব। হুম। আর এম ডট তারপরে মেইন ডোমেন দিয়ে এই এই ধরনের সাবডোমেন গুলা স্যার অনেক ওয়েবসাইটে ইউজ করে বেশি, হ্যাঁ, তাদের এটা অনেকে নিজের স্বতন্ত্রতা প্রকাশ করতে। হ্যাঁ হ্যাঁ, এখানে সিকিউরিটি কিছু পারপাস আছে এবং দেখা যাচ্ছে তারা হচ্ছে মেইন ডোমেনটা না দিয়ে আপনাদেরকে সাব ডোমেনটা দেয় যে তোমরা এটাতে যা খুশি করো, দেন আমাদের মেইন ডোমেনটাতে যেন কোনো প্রবলেম না হয়। হুম। আচ্ছা, আসলে ফেসবুক বা দেখা যাচ্ছে এই ধরনের বড় বড় সাইটগুলো তো অনেক মানে হাই, মানে কি বলবো, যে অনেক ভালো মানের সাইট বা দেখা যাচ্ছে অনেক, এগুলোতে কিন্তু ইনভেস্টের যে পরিমাণ বা দেখা যাচ্ছে এগুলোর যে প্রাইস, এগুলো তো অনেক বেশি, তাই না? তো তাদের অনেক। তাদের যে সিকিউরিটি পারপাস, এটাও দেখা যাচ্ছে অনেক হাই। তো তারা সবসময় মানে তারা কোনো সময় রিস্ক নিতে চায় না, তারা মনে করে যে না, আমরা হচ্ছে একটু সেফ ওয়েতে কাজগুলো করার চেষ্টা করি। তাছাড়া আসলে তারপরে স্যার তারা অনেক সময় এই যে তাদের নাম অনুযায়ী যতগুলা ডোমেন ক্যাটাগরি আছে সবগুলা ডোমেন ক্যাটাগরি পারচেজ করে রেখে দেয়, হ্যাঁ, তা তো বটে। যাতে অন্য কেউ ওইগুলা নিতেই না পারে। হ্যাঁ, সেটাই। না, এটারও একটা দরকার আছে, এটাও একটা সিকিউরিটি রিজন। কারণ দেখা যাচ্ছে কি আপনি, ওনারা নিয়ে রাখছে facebook.com আর আপনি নিয়ে নিলেন হচ্ছে facebook.net। নেওয়ার পর কি হলো যে আপনি একটা ওই ফিশিং সাইট খুলে বসে থাকলেন ওইখানে, ফেসবুকের মতো ইন্টারফেস দিয়ে। সবাই ওখানে আসলো, দেখতেছে সেম ইন্টারফেস, সবাই লগ ইন করতেছে, আপনি সবার তথ্য নিয়ে নিচ্ছেন। এই কারণে তাদের এটা হুম। একটা সিকিউরিটি, মানে আমাদের যে ইউজার আছে তাদেরকে একটা বেটার ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই কাজগুলো তারা করে রাখে। আর তাদের তো আসলে মানে অভাব নাই কিছু, তারা নিতেই পারে, এগুলো নিয়ে দেখা যাচ্ছে ফেলে রেখে দিচ্ছে। আচ্ছা, এর তবে স্যার অন্যান্য কোনো সাইট যদি নাও কিনে, গুগল কিন্তু সবগুলো কিনে রাখছে, অন্যান্য কোনো সাইট তেমন বেশি কিনে নাই। গুগলের এখন বিষয়টা হচ্ছে যে আমরা আসলে সবাই আসলে গুগলের মুখাপেক্ষী হয়ে যাচ্ছি বা দেখা যাচ্ছে গুগলের কাছে আমরা এখন দেখা যাচ্ছে গুগল আমাদেরকে অনেক ভালো ভালো সার্ভিস দিচ্ছে রেগুলার, প্রতিদিনই প্রায়, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে এখন আমি যদি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করি যে বিং বা দেখা যাচ্ছে ডাক ডাক গো বা ইয়াহু, এরা কিন্তু বলতে গেলে যে নাই বা দেখা যাচ্ছে এরা আসলে চলছে না খুব একটা। তো এখন গুগল যদি বলে যে আমরা আসলে সার্ভিস অফ করে দিচ্ছি, একদম সার্ভিস অফ, আমরা কোনো সার্ভিসে আর দিচ্ছি না ফ্রিতে, তারা যদি বলে যে আপনি যদি এখন যে সার্ভিসটা পাচ্ছেন, এখন যে সার্ভিসগুলো ফ্রিতে পাচ্ছেন, আপনাকে আগামীকাল থেকে প্রতি মাসে $1 করে পে করতে হবে, আমি মনে হয় যে যারা গুগলের ইউজার আছে সবাই এটা নিবে। কারণ গুগল জি আমাদের, স্যার, নিবে। কারণ গুগল হচ্ছে আমাদেরকে এখন এইভাবেই তো, মানে ওরা হচ্ছে তাদের কন্টেন্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তারপর হচ্ছে সবকিছু একদম সেটআপটা সেইভাবেই করে দিছে তারা। তো তারা যদি বলে যে না, আমরা এখন প্রিমিয়াম হয়ে গেলাম, আপনারা যদি ইউজ করেন করেন, না হলে আপনারা গিয়ে বিং ইউজ করেন, দেখেন আপনারা কি রেজাল্ট পান। তো এইভাবে কিন্তু তারা কিন্তু অ্যাপ্রোচ করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপাতত করছে না। আর ওদের যে ফ্যাসিলিটি, আমি মনে হয় যে $1 বা $2 বা $3 $5 যদি চার্জ করে, সবাই তাদের সার্ভিসটা ইউজ করবে। কারণ তারা এখন মানে তারা হচ্ছে এখন বলতে গেলে নাম্বার ওয়ান ব্র্যান্ড। হুম। এতে স্যার রিসেন্টলি গুগল তো যে আপডেটটা দিচ্ছে যে ওই কি বলে তাদের যে ওই গুগল ড্রাইভ বা গুগল জিমেল ওইগুলাতে তারা পেইড একটা ইন্টারফেস আনতেছে। পেইড ইন্টারফেস তো অলরেডি আছে, আপনার হচ্ছে 15 GB পর্যন্ত ফ্রি, তারপর হচ্ছে আপনি যদি 100 GB যদি আবার নিতে চান, তাহলে সেটার জন্য আপনাকে পে করতে হয়। তারপরে স্যার গুগল তো এখন যেটা যে আপডেটটা করছে যে জিমেইলে আমাদের অনেক মানে আনসিন মেল থাকে যেগুলা কখনো দেখাই হয় না, অনেক লং টাইমের জন্য ওইগুলা শুধু পড়ে রয়েছে। তো ওইসব মেইলের ক্ষেত্রে গুগল নোটিশ দিছে যে 2 মাস না যেন 3 মাসের বেশি যদি কোনো মেইল চেক না বা কোনো মেইল যদি অব্যবহৃত পড়ে থাকে, তাহলে ওই মেইলটা অটোমেটিক গুগল থেকে ডিলিট করে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ, স্পেস রাখার জন্য। এটা তো তাদের সার্ভারে স্পেস কমে যাচ্ছে। অবশ্যই এটা একটা ভালো বিষয়। কারণ দেখা যাচ্ছে অনেকে কি করে যে বিভিন্ন সাইট আছে, এরা করে কি যে মেইল থেকে, মানে একটা মেইল ক্রিয়েটই করে যে তাদের ড্রাইভটাকে ইউজ করার জন্য, জাস্ট মেইল হুম। ক্রিয়েট করে ড্রাইভটাই, ওই ড্রাইভের 15 GB স্পেস ইউজ করতেছে, আর দেখা যাচ্ছে যে ওই মেইলটা কখনো তারা ইউজ করতেছে না। তো গুগল আসলে এই বিষয়গুলো আস্তে আস্তে তারা সবকিছু ঠিকঠাক করে ফেলছে যে আপনি এইভাবে আসলে আর তাদের স্পেস নেওয়ার জন্য শুধুমাত্র একটা মেইল ইউজ করতে পারবেন না। এটা তারা এখন কনসার্নে নিয়ে আসছে এবং দেখা যাচ্ছে যে এটা অবশ্যই ভালো একটা বিষয়। যদি তারা এটা সাকসেসফুলি করতে পারে, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে ব্রাউজিং এর যে মানে গতি বা দেখা যাচ্ছে যে আমাদের কাজকর্মের যে গতি, এটাও বেড়ে যাবে।
এটা তো অবশ্যই স্যার, কারণ হচ্ছে আমরা প্রতিদিন যে পরিমাণ মেল করা হয় ওই পরিমাণ যদি মানে জাস্ট প্রত্যেক সেকেন্ডে একটা করে মেল কম পাঠানো হয়, তাহলে আপনার আমাদের গ্রিন হাউস যে এফেক্ট আছে ওই এফেক্ট অনেকটাই কমে যাবে, কারণ সার্ভারের জন্য কিন্তু গ্রিন হাউসের উপরে অনেক এফেক্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, এক্স্যাক্টলি বিষয়টা আমাদের জন্য বা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো এটা তারা ভাবছে খুবই ভালো বিষয়, কারণ দেখা যাচ্ছে যে এইভাবে আসলে দেখা যায় আপনি শুধু তাদের ফ্রি ওই 15 জিবি নেওয়ার জন্যই এটা করছেন, তাহলে আসলে এটা ঠিক না। আচ্ছা, আরো অনেক মেইল আছে যারা হচ্ছে আপনার 15 জিবি না, দেখা যাচ্ছে 100 জিবি পর্যন্ত ফ্রি দিয়ে থাকে, অনেক মেইল আছে। তো সে স্যার মেইলের বাইরে অনেক সার্ভিস আছে, যেমন এই যে মেগা, ওইটা 50 জিবি পর্যন্ত দেয়। মেগা ওটা হচ্ছে দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে 50 জিবির পর গিয়ে আবার পেইড নিতে হয়, আবার ওটা আমাদের দেশ থেকে আবার ইউজ করাটা একটু ঝামেলা হয়ে গেছে এখন। আর মেগার ইন্টারফেসটা স্যার অনেকটা মানে সহজ না তেমন বেশি, মেগার ইন্টারফেসটা। হ্যাঁ, অনেকে আছে ডাউনলোড করতে পারে না, অনেকে আছে আপলোড করতে পারে না, একটু টাফ ওটার ইন্টারফেসটা। প্লাস ওইটাতে এখন আমাদের দেশ থেকে আসলে ভিপিএন ছাড়া খুব ভালোভাবে ইউজ করা যাচ্ছে না মনে হয়, এখন কি অবস্থা জানি না, কিছুদিন আগে ওটা অফ ছিল। আচ্ছা, ঠিক আছে, তো ডোমেনের টাইপ নিয়ে কথা বলছিলাম, বলতে বলতে অনেক কথাই বলা হলো। তো ডোমেন আসলে নর্মালি 3 ধরনের হয়। একটা হচ্ছে টপ লেভেল ডোমেন, একটা কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, আর একটা হচ্ছে গ্লোবাল টপ লেভেল ডোমেন। তো এগুলোকে আমরা সংক্ষেপে বলি টিএলডি, টপ লেভেল ডোমেন। যেটা এটা সবার মানে সবচেয়ে বেটার যেটা, বা দেখা যাচ্ছে আমরা সবসময় যেটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে .com, এরপর আছে আপনার .org, তারপর থাকে হচ্ছে আপনার .info, এগুলো থাকে আর কি। .info, নেট, XYZ, টিভি, জি ক। জি, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে .com, .org, .info, এইগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, আরো কিছু আসছে, যেমন ধরেন যে আপনার .co, যেটা অর্থাৎ .company, যেগুলো এগুলো আসছে, তো ওগুলো এখনো খুব একটা বেশি পপুলার হয় নাই। টপ লেভেল ডোমেন বলতে সবচাইতে বেস্ট যেটা সেটা হচ্ছে .com। আপনারা সবাই দেখবেন যে যে ওয়েবসাইটগুলো খুব বেশি ভালো করছে বা খুব মানে সামনে একদম গুগলের র্যাঙ্কিং এর প্রথমের দিকে আছে, দেখবেন যে বেশিরভাগই .com। আচ্ছা, তো এরপর যেটা আসে সেটা হচ্ছে যে কান্ট্রি লেভেল ডোমেন, অর্থাৎ কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। যেটা যেমন ধরেন আপনারা অনেকেই দেখছেন যে .com, .bd, এরকম ডোমেন আপনারা দেখছেন কি? জি স্যার, বাংলাদেশ সরকার এগুলো বেশি ইউজ করতেছে, গভর্নমেন্ট লাগে ইউজ করে। আচ্ছা, এগুলোকে বলা হয় যে সিসিটিএলডি, অর্থাৎ কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। তো সিসিটিএলডি গুলোর আসলে সুবিধা কি অসুবিধা কি এর সম্পর্কে একটু জানতে হবে, একটু লিখে দিই। এগুলো হচ্ছে কান্ট্রি মানে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। আমরা যদি বাংলাদেশ থেকে যেহেতু ইউজ করছি, দেখবেন যে অনেকে ইউজ করে .bd, কেউ ইউজ করে .com, .bd, আবার দেখবেন যে .in। .inটা হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে কান্ট্রি লেভেল ডোমেন, .uk টা হচ্ছে ইউকে, .us হচ্ছে ইউএস এর জন্য। তো এই কান্ট্রি লেভেল ডোমেনগুলো ইউজ করা আমাদের জন্য একটু সুবিধাজনক, বা দেখা যাচ্ছে আমাদের জন্য এটা একটু বেশি ইফেক্টিভ হয় যদি আমরা নির্দিষ্ট একটা কান্ট্রি বা নির্দিষ্ট একটা রিজিয়ন বা নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি আমরা কাজ করতে চাই। অর্থাৎ আপনি বাংলাদেশ একটা একটা সাইট আপনি বাংলাদেশের জন্য লঞ্চ করতে যাচ্ছেন, যে বাংলাদেশের সব ভিজিটররা বা দেখা যাচ্ছে আমাদের যে মেইন ভিজিটর বা আমাদের যে নিশ টার্গেটের যে ভিজিটর, তারা হচ্ছে বাংলাদেশ থেকে। তো আমরা সেই ক্ষেত্রে অবশ্যই কান্ট্রি লেভেল ডোমেনগুলোকে ইউজ করার চেষ্টা করব, কারণ এবং গুগল নিজেও এটাকে অ্যাপ্রিসিয়েট করে যে আপনি যদি নির্দিষ্ট একটা রিজিয়ন নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি এই কান্ট্রি লেভেল ডোমেন বা কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন নিয়ে আপনি কাজ করেন, এটা সবচেয়ে বেটার। আর যদি আপনি চিন্তা করেন যে আমি একদম সবকিছু হচ্ছে যে শুধুমাত্র টপ লেভেল ডোমেন নিয়ে কাজ করব, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে যে .com বা দেখা যাচ্ছে এই ধরনের ডোমেনগুলো নিয়ে কাজ করতে হবে। এরপর যেটা আসলে গ্লোবাল টিএলডি, যেটা অর্থাৎ GTLD,
গ্লোবাল টপ লেভেল ডোমেন যেটা, এটার ক্ষেত্রে কি হয় যে আপনি আপনি গ্লোবালি দেখবেন যে বেশ কিছু ডোমেন আছে, যেমন ধরেন যে ডট এডু, তারপর হচ্ছে ডট মিল, তারপর ডট দেখাচ্ছে এই ধরনের যে ডট অর্গানাইজেশন, এইগুলো দেখাচ্ছে আমরা গ্লোবাল টপ লেভেল ডোমেন বলতে পারি। যেমন ধরেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপর হচ্ছে যখন মিলিটারির ক্ষেত্রে যখন এই বা দেখা যাচ্ছে মিলিটারিদের ওয়েবসাইটের জন্য যখন আমরা এই ডোমেনগুলো ইউজ করি, দেখবেন যে লেখা থাকে ডট মিল। দেখবেন যে এডুকেশনাল সাইটগুলোর ক্ষেত্রে যেই ডোমেনগুলো ইউজ করা হয়, দেখবেন যে ডট এডু ডট বিটি এইভাবে ইউজ করা হয়। তো এইগুলো দেখাচ্ছে এডুকেশন পারপাজে, বা দেখাচ্ছে যে আমরা আমাদের নির্দিষ্ট একটা বাহিনীকে বা দেখাচ্ছে নির্দিষ্ট একটা সংস্থাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই ধরনের ডোমেন ইউজ করতে পারি। তো ডট কমটাকেও আমরা গ্লোবাল বলতে পারি, কারণ ডট কমটা আসলে সারা পৃথিবীর জন্যই প্রযোজ্য। ডট কম, ডট নেট, ডট অর্গ এগুলো কিন্তু সারা পৃথিবীর জন্যই গ্লোবাল ডোমেন হিসেবে কাজ করতে পারে। তো এখানে আসলে কাজের ধারাটা একটু আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি সবাইকে নিয়ে কাজ করতে যাচ্ছেন, নাকি আসলে আপনি হচ্ছে নির্দিষ্ট একটা রিজন নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা আপনি শুধুমাত্র টপ লেভেল ডোমেন নিয়ে কাজ করতে চাচ্ছেন। এই বিষয়গুলো আপনাদেরকে একটু আপনাদের ক্লিয়ার হতে হবে। কারণটা যখন আপনি একটা ওয়েবসাইট লঞ্চ করবেন, আপনার মিশন এবং ভিশন যদি ফিক্স না থাকে, তাহলে দেখা যাচ্ছে ওইটা নিয়ে সামনে দিকে খুব একটা বেশি আগানো পসিবল না। ডট কম এটাকে আমরা গ্লোবাল টপ লেভেল ডোমেন বলতে পারি। আচ্ছা, ডোমেনের আইপি সম্পর্কে একটু আগেই বললাম যে ডোমেনের আইপি গুলো কেমন হয়, এবং ডোমেনের প্রত্যেকটা আইপির জন্য একটা করে নেম থাকে। আচ্ছা, তো এইটুকু যেটা বললাম আপনাদেরকে যে রুট ডোমেন, সাব ডোমেন এবং ডোমেনের যে টাইপ, এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলবেন। স্যার সিসি টিএলডি, সিসি বলতে কি স্যার? কান্ট্রি কোড, আমাদের যে আচ্ছা প্রত্যেকটা দেশের দেখবেন যে আলাদা আলাদা কান্ট্রি কোড থাকে। যেমন ইন্ডিয়ার জন্য ডট ইন, ইউকে এর জন্য ডট ইউকে, ইউএস এর জন্য হচ্ছে ডট ইউএস, তারপর হচ্ছে দেখবেন যে ফ্রান্সের জন্য সম্ভবত এফআর ইউজ করা হয়। তো এইভাবে প্রত্যেকটা কান্ট্রির একটা করে কান্ট্রি কোড ডিফাইন করা আছে। তো এটা দেখা যাচ্ছে যে এই কান্ট্রি, আপনি যদি কোনো ওয়েবসাইটের সাথে এইগুলো ইউজ করেন, তাহলে সহজেই বোঝা যাবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা আসলে বাংলাদেশের জন্য কাজ করছে, এই ওয়েবসাইটটা ইন্ডিয়ার জন্য, ইউকের জন্য, ইউএস এর জন্য, ফ্রান্সের জন্য, এইভাবে বোঝা যায়। আর এই কারণে আসলে গুগল এটাকে রিজিয়ন ওয়াইজ ভাগ করতে পারে, যার কারণে গুগল নিজেও এটাকে অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ আপনারা কান্ট্রি লেভেল ডোমেন নিয়ে কাজ করেন, যদি আপনারা নির্দিষ্ট একটা রিজিয়নে কাজ করতে চান। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন না থাকলে তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই, যেটা হচ্ছে ডোমেন সিলেকশন। তো আমরা যখন ডোমেন সিলেক্ট করব, তখন আমাদেরকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে, এবং দেখাচ্ছে এটা আমাদের সাইটের জন্য যেমন জরুরি, আমাদের নির্ধারিত টার্গেটে পৌঁছানোর জন্য এটা সবচেয়ে বেশি জরুরি, যে আসলে আমরা কিভাবে আমাদের ডোমেনটাকে সিলেক্ট করছি। ডোমেন সিলেকশনের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনি যদি পারেন একদম এক্সাক্ট ম্যাচ ডোমেন নেবেন, অর্থাৎ যদি অ্যাভেলেবেল থাকে আপনি একদম এক্সাক্ট ম্যাচ ডোমেন নেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরেন যে আমি আমার জন্য একটা পোর্টফোলিও সাইট রেডি করার চেষ্টা করছি, বা আমি একটা আমার জন্য পোর্টফোলিও সাইট বানাবো, এটার জন্য আমি একটা ডোমেন কিনতে চাচ্ছি। তো আমি চেষ্টা করবো যে arafathosen.com বা দেখা যাচ্ছে arafat.com এইভাবে একটা ডোমেন নেওয়ার। বা আপনারা যখন চেষ্টা করবেন, দেখেন আপনারা হয়তো আপনাদের নিজের নামের যে এক্সাক্ট ম্যাচ আছে, যদি পসিবল হয় এক্সাক্ট ম্যাচ নেওয়ার চেষ্টা করবেন। তো এটা আসলে ক্ষেত্র বিশেষে একটু আলাদা হবে, যে আপনি যদি একটু আগে যেটা বললাম যে আপনি যদি আপনার পোর্টফোলিওর জন্য কোনো ডোমেন কিনতে চান, দেন আপনি একদম এক্সাক্ট ম্যাচ নেওয়ার চেষ্টা করবেন। আবার এখানে এক্সাক্ট ম্যাচ না নিতেও বলা হয়েছে বিভিন্ন সাইটের ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। তো সেটা আপনাদেরকে বলবো একটু পরে। আপাতত যেটা আমরা নিচ্ছি যে এক্সাক্ট ম্যাচ ডোমেন, বা দেখা যাচ্ছে আপনাদের কোম্পানির যে নামটা, এটার সাথে একদম এক্সাক্ট ম্যাচ ডোমেন আপনারা কেনার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবল থাকে। আচ্ছা, তো এরপর যে কাজটা করার চেষ্টা করুন সেটা হচ্ছে যে নিশ বেসড। প্রথমে তো আপনারা চেষ্টা করবেন যে এক্সাক্ট ম্যাচ ডোমেন নেওয়ার। যদি এক্সাক্ট ম্যাচ ডোমেন না পান, বা দেখা যাচ্ছে আপনাদের কোম্পানির নেম বা দেখা যাচ্ছে আপনার নামের সাথে যদি এক্সাক্ট ম্যাচ ডোমেন যদি আপনি না পান, দেন আপনি যে কাজটা করতে পারেন যে নিশ বেস, অর্থাৎ আপনি যাদেরকে টার্গেট করছেন, অর্থাৎ
অডিয়েন্সদেরকে আপনি যখন টার্গেট করবেন বা দেখা যাচ্ছে যেই কন্টেন্টগুলো আপনি এখানে পাবলিশ করবেন সেটাকে টার্গেট করে আপনি একটা ডোমেন নিতে পারেন। আচ্ছা, এরপর যে কাজটা করা যেতে পারে যে আপনার যদি ব্র্যান্ড হয় বা দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো আপনার যদি খুব লং টার্ম পরিকল্পনা থাকে আর আপনি যদি কোনো একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চান, দেন আপনাকে নেমটাকেও সেভাবে চুজ করতে হবে এবং দেখা যাচ্ছে ডোমেনটাও নিতে হবে সেই রকম। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে পেপসি এটা একটা কোম্পানির নাম, কোকা কোলা এটা একটা ব্র্যান্ডের নাম। তারপর দেখা যাচ্ছে যে আসুস, লেনোভো, তারপর হচ্ছে আপনার এইচপি, এগুলো হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের নাম। দেখা যাচ্ছে এগুলো আসলে খুব বেশি কিছু মিন করে না বা দেখা যাচ্ছে হিডেন মিনিং হয়তো থাকতেও পারে, কিন্তু আমরা আসলে কিন্তু সেটা জানি না যে পেপসির দেখা যাচ্ছে একটা মিনিং আছে, PEPSI, এটা একটা মিনিং আছে, কিন্তু আমরা কিন্তু সাধারণভাবে ওই মিনিংটা কিন্তু কেউ খুঁজতে যায় না। আমরা কি করি যে পেপসি, পেপসি কি যে এটা একটা আপনার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোম্পানি বা দেখা যাচ্ছে এরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ম্যানুফ্যাকচার করে, উৎপাদন করে। তো পেপসির যে একটা হিডেন মিনিং আছে এটা আমরা কেউ জানি না, কিন্তু এই যে পেপসি যে নামটা এইটা আমাদের কাছে একটা ব্র্যান্ড হিসেবে চলে আসছে। তো আপনারা যদি এইভাবে আপনাদের যদি খুবই লং টার্ম পরিকল্পনা থাকে, দেন আপনারা একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করতে পারেন এবং সেই ব্র্যান্ডের নেম অনুযায়ী আপনারা হচ্ছে ডোমেন কিনতে পারেন। আচ্ছা, এগুলো ছিল আমাদের ডোমেন সিলেকশনের ক্ষেত্রে কিছু টার্গেটেড বিষয় যে আমরা আসলে ডোমেন কিভাবে আহ, হ্যাঁ ডোমেন কিভাবে আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। আচ্ছা, তো পেপসির ফুল মিনিং কি সেটা আমাদের আসলে মেইন কনসার্ট না। মেইন কনসার্টটা হচ্ছে যে আমরা এই যে পেপসির পিছনে যে হিডেন মিনিংটা আছে এটা হয়তো দেখা যাচ্ছে অনেকেই জানে না, কিন্তু পেপসিকে সবাই চেনে। পেপসি কি, এখন পেপসির যে মিনিংটা আছে এটা আলাদা বিষয়, কিন্তু পেপসি কি যে একটা কোল্ড ড্রিঙ্কস কোম্পানি, আমরা এখান থেকে কি কোল্ড ড্রিঙ্কস পাই বা কোল্ড ড্রিঙ্কস কিনে আমরা হচ্ছে পান করি। তো ওদের ব্র্যান্ডের নেমটা সবার মনে আছে বা ব্র্যান্ডের নেমটা সবার জানা আছে। তো আপনি নিজেও যদি একটা ব্র্যান্ডের নেম যদি আপনি তৈরি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে অবশ্যই সেই রকম একটা নাম আপনি চুজ করবেন। আপনাদের একটা জিনিস আমি একটু দেখাই। আপনারা কি নীল পাটেলের নাম শুনেছেন কেউ? নীল পাটেল, নীল পাটেলের নাম শুনেন না কেউ? উবার সাজেস্টের নাম জি না শুনেছেন? স্যার। উবার সাজেস্টের নাম শুনেছেন আপনারা? উবার সাজেস্ট, না স্যার, শোনা নাই। আচ্ছা উবার সাজেস্টের নাম শুনেন নাই? শুনি স্যার। আচ্ছা, একটু আগে যে কিওয়ার্ড জেনারেট, স্যার উবার সাজেস্ট আপনি দেখাইছিলেন একবার, উবার সাজেস্ট। হ্যাঁ উবার সাজেস্টে আমরা কিন্তু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করেছিলাম, মনে আছে আপনাদের? মনে নাই না? জি স্যার, মনে আছে। আচ্ছা, তো এই উবার, কিন্তু ওটা প্রিমিয়াম ছিল, বেশি কিছু দেখানো হয়নি ওখান থেকে। আচ্ছা তো সেটা যাচ্ছি না আপাতত। তো ওটা তো নামটা তো মনে আছে যে উবার সাজেস্ট থেকে আমরা কিছু কিওয়ার্ডের নেম জেনারেট করতে পারতাম ফ্রিতে। আচ্ছা, তো এই উবার সাজেস্টের জি যিনি স্যার। হচ্ছে প্রতিষ্ঠাতা, এনার নাম হচ্ছে নীল পাটেল, ইনি সম্ভবত ইন্ডিয়ান, যাই হোক। তো এই নীল পাটেলের একটা জিনিস আপনাদেরকে দেখাই, এর সাইটটাতে যদি আপনি আসেন, ইনি হচ্ছে নীল পাটেল। ইনি মোটামুটি এসিওতে অনেক ভালো একজন এক্সপার্ট এবং এখানে ওনার হচ্ছে এটা হচ্ছে উবার সাজেস্ট, ওনার হচ্ছে অনেক সাকসেসফুল একটা টুল। উনি এই টুলটা দেখাচ্ছে যে মানে অনেক বেশি সেল করছেন বা দেখা যাচ্ছে প্রিমিয়ামেও অনেক বেশি সেল, ওনার অনেক কোর্সও আছে। তো ওনার একটা বিষয় আমি খেয়াল করেছিলাম, ওনার সাইটটাতে আসার পর দেখি আমি উবার সাজেস্টে যাই। উবার সাজেস্ট, দেখেন ওনার নাম হচ্ছে নীল পাটেল, অনেকেই চেনেন না, কিন্তু ওনার যে এই যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে যে উবার সাজেস্ট, এটাকে অনেকেই চেনে, কারণ এটা হচ্ছে তার এই প্রোডাক্টের মাধ্যমেই তার একটা পরিচিতি। তো আপনারা যদি নিশ বেসড, অর্থাৎ আপনার এখানে কাজটা কি যে আপনি হচ্ছে এই একটা টুল আপনি সবাইকে প্রোভাইড করছেন যেটা হচ্ছে আপনাদেরকে কিওয়ার্ড জেনারেট করতে হেল্প করছে। তো এই ধরনের নিশ বেস নেম আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। এই যে নিশ বেস নেম বা দেখা যাচ্ছে যে আপনার নিশটা কি বা আপনার কাজের মাধ্যমে আপনার একটা ব্র্যান্ডকে আপনি পরিচয় করে দিচ্ছেন।
উবার সাজেস্ট দেখে কিন্তু আমাদের মনে হয় না যে আসলে এটা একটা কিওয়ার্ড জেনারেটর। এটা দেখাচ্ছে এটার কাজ, বা দেখাচ্ছে এটা যে সবার মধ্যে সবাই মানে সবাইকে যে ফ্রি সার্ভিস দিয়ে সবাইকে যে স্যাটিসফাইড করতে পারছে, বিদেশ সবার এর নামটা মনে রাখছে। এবং দেখাচ্ছে উবার সাজেস্টের মাধ্যমে এই নীল পাটেলকেও সবাই মনে রাখছে। তো এইভাবে কিন্তু আমরা নিশ বেস নেম সিলেক্ট করে আপনারা হচ্ছে আপনারা নিজেরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন। তো ডোমেন সিলেকশনের ক্ষেত্রে এই তিনটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, বা দেখা যাচ্ছে আপনাদের টার্গেট কি রকম, আপনারা কি ধরনের অডিয়েন্স চাচ্ছেন, কি ধরনের কাজ করতে চাচ্ছেন, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রেখে আপনাদের ডোমেনের নেমটা নিতে হবে। আচ্ছা, ডোমেন নেম চুজ করার ক্ষেত্রে আর বেশ কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, লিখে দিই। আপনাদের যদি এভাবে লিখে দিলে সুবিধা হয় তাহলে বলবেন, আর যদি মনে হয় যে না এভাবে লিখে দেওয়ার দরকার নেই তাহলে সেটাও বলবেন, তাহলে এভাবে লিখবো না, তাহলে ক্লাসটা দেখাচ্ছে আরো দ্রুত স্যার কমপ্লিট করা পসিবল। স্যার লিখে দেন স্যার। লিখে দিয়ে আমাদের জন্য সুবিধা হয় স্যার, পয়েন্ট বাই পয়েন্ট আমরা তখন বুঝতে পারি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যখন ডোমেন নিব তখন আমাদেরকে বেশ কিছু বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো প্রথমে যেটা আমরা সবসময় চেষ্টা করব .com ডোমেনটা নেওয়ার। এর কারণটা কি, আমরা যদি গুগলে গিয়ে যদি একটু সার্চ করি, দেখেন আমরা জাস্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম সোশ্যাল নেটওয়ার্কিং, এখানে দেখেন প্রথমে যে ডোমেনটা আসছে .com। আচ্ছা, পরেরটা উইকিপিডিয়া থেকে আসছে, ওটা আলাদা হিসাব, উইকিপিডিয়ার বিষয়টা আলাদা। আচ্ছা, তারপর দেখেন যেটা আসে সেটা .com, তারপর যেটা আসে এটাও .com, এরপর যেটা সেটাও .com। বেশিরভাগই দেখবেন যে .com ডোমেনগুলো, যেটা আসলে কমার্শিয়াল পারপাস মানে বলা হয় যে কমার্শিয়াল পারপাসে ইউজ করা ডোমেন, তো এই .com ডোমেনটা গুগল র্যাঙ্কিং এর সামনে আসতে আমাদেরকে হেল্প করে। দেখা যাচ্ছে গুগল এই .com ডোমেনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। তো আমরা যেটা করব যে যখনই আমরা ডোমেন কেনার চেষ্টা মানে কিনবো, বা দেখা যাচ্ছে আমাদের ডোমেন চুজ করতে হবে, আমরা অবশ্যই চেষ্টা করব যে .com ডোমেনটাকে নেওয়ার। আচ্ছা, তো .com ডোমেনটা র্যাঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে একটু হেল্প করে, এই কারণে আমরা যে কাজটা করব যে ট্রাই টু গো ফর .com ডোমেন। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব যে শর্ট নেম ইজ বেটার। এটা একটা বলা হয় যে যখন আমরা আমাদের সাইটের জন্য বা আমরা যখনই ডোমেন নিব তখন শর্ট নেম ইজ বেটার। আপনারা দেখবেন যে নামগুলো যত ছোট করা যায় তত আসলে আমাদের ক্ষেত্রে মনে রাখাটা বেশি পসিবল হয়, বা দেখা যাচ্ছে আমাদের টপিকটাও কিন্তু বেশি রিলেভেন্ট হয়, বা দেখা যাচ্ছে যে আমরা যদি এটাকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা খুব ভালো কাজে দিবে। যেমন ধরেন আমি ডোমেন কিনতে গেলাম, আমার হচ্ছে একটা পোর্টফোলিও সাইট আমি লঞ্চ করব, এই জন্য আমি একটা ডোমেন কিনতে গেলাম বা আমি কিনতে চাচ্ছি। তো আমি চেষ্টা করবো সবসময় যে arafat.com এই ধরনের একটা ডোমেন আমি নেওয়ার চেষ্টা করব। যদি না পাই arafathosen.com, যদি এটা না পাই arafathosen1.com, এইভাবে আমি নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ যেটা সবচেয়ে ছোট নাম হবে সেটা আমার জন্য বেশি মানে মানে ভালো হবে, বা দেখা যাচ্ছে আমরা সবসময় এটা নেওয়ার চেষ্টা করব। তো বলা আছে যে শর্ট নেম ইজ বেটার। শর্ট নেম ইজ অলওয়েজ বেটার। আপনারা সবসময় চেষ্টা করবেন যে শর্ট নেম নেওয়ার। ডোমেনের যে নামটা নেবেন এটা সবসময় ছোট রাখার চেষ্টা করবেন, সহজ কথা। আচ্ছা, আরেকটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কারো নাম কপি করা যাবে না। যেমন ধরেন আপনি দেখা যাচ্ছে একটা ব্র্যান্ড আছে, ধরেন যে pepsi.com যদি আমরা বলি, বা দেখা যাচ্ছে যে coca-cola.com। এখন আপনি প্রথমে লাগানো হচ্ছে কোকা কোলার জায়গায় লিখলেন যে হচ্ছে coca-cola.com.bd,
বা দেখা যাচ্ছে আপনি হয়তো নিলেন যে এরকম coca-cola-bangladesh.com, এইভাবে কখনোই নামগুলো নেওয়া যাবে না। বা দেখা যাচ্ছে আমাদের এই যে একটা ব্র্যান্ড, যেটা আমাদের যখনই কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজের জন্য সার্চ করি, যেমন ধরেন যে startech.com.bd, এটা সবার সামনে চলে আসে। এখন আপনি এই ধরনের ডোমেন কখনো নিতে পারবেন না startechbangladesh.com। অর্থাৎ একটা ডোমেনকে মডিফাই করে বা দেখা যাচ্ছে একটা ডোমেনের আগে পিছে বা একটা ব্র্যান্ড নেমের সাথে কিছু অ্যাডিশন সাবস্ট্রাকশন করে আপনি কখনোই একটা ডোমেন নেম নিতে পারবেন না। কি হবে যে যারা ডোমেনের অরিজিনাল ওনার আছে বা দেখা যাচ্ছে যারা এই ব্র্যান্ডটা যারা ওনার, তারা দেখা যাচ্ছে আপনার ডোমেনটাকে ক্লেম করে তারা হচ্ছে আপনার ডোমেনটাকে ডাউন করে দিবে বা দেখা যাচ্ছে ওটা গুগল থেকে ভ্যানিশ করে দিবে। তো এই কারণে অবশ্যই ইউনিক নেম খুঁজতে হবে, এটা অবশ্যই শর্ট হতে হবে, অন্যদেরকে কপি করা যাবে না, চেষ্টা করতে হবে যে টপ লেভেল ডোমেন অর্থাৎ .com ডোমেনটা নিতে হবে। আচ্ছা, ইউনিকের কথাটা বাদ পড়ে গেছে, ওটা লিখে দিই। অবশ্যই ইউনিক একটা নাম নেওয়ার আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে যে আপনারা তো আসলে শুধু ডোমেন নেমটা নিয়ে বসে থাকবেন না, তাই না? দেখা যাচ্ছে আপনারা একটা ওয়েবসাইট লঞ্চ করছেন। এই ওয়েবসাইটে লঞ্চ করার পর সবার একটা চিন্তা থাকে যে সোশ্যাল মিডিয়াগুলোতে আমার এই ওয়েবসাইটটাকে আমি সবার সাথে শেয়ার করব। হতে পারে সেটা হতে পারে সেটা ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক, হতে পারে লিঙ্কডইন, টুইটার, বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনার যখন ডোমেনটা আপনি নিবেন, দেন আপনি কিন্তু এই ডোমেনের নেমেই কিন্তু আবার একটা আপনাদের সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করবেন, বা দেখা যাচ্ছে ফেসবুকে গিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন। তো ওইখানেও কিন্তু আপনাকে একটা ইউজার নেম ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়ার যে পেজ ওইটার ইউজার নেম এবং আপনার ওয়েবসাইটের যে ডোমেন এইটা যদি সেম টু সেম হয়, তাহলে দেখা যাচ্ছে এটা আপনার জন্য র্যাঙ্ক করতে একটা পজিটিভ মানে ইস্যু হিসেবে বা দেখা যাচ্ছে পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো আপনারা যে কাজটা করবেন যে ডোমেন নেমটা যখন চুজ করবেন .com নেওয়ার চেষ্টা করবেন, শর্ট নেম নেওয়ার চেষ্টা করবেন, ইউনিক নেম নেওয়ার চেষ্টা করবেন। এটাকে হচ্ছে অবশ্যই কারো কপি করা যাবে না এবং দেখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আসলে এগুলোর অ্যাভেলেবিলিটি আছে কিনা। বা দেখা যাচ্ছে আপনি একটা নাম নিলেন যে হচ্ছে আপনি একটা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন, যেটা আপনি নাম দিতে যাচ্ছেন যে XYZ, কোনো একটা নাম দিতে যাচ্ছেন। এখন আপনার এই ডোমেনটাও কেনা আছে XYZ, কিন্তু ফেসবুকে গিয়ে দেখছেন যে এই XYZ ইউজার নেমে অলরেডি কেউ একজন একটা ওখানে পেজ ক্রিয়েট করে রাখছে, ওই ইউজার নেমটা অ্যাভেলেবল না। তো আপনাকে এই কাজটাও করতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আসলে এই ইউজার নেমগুলো আছে কিনা বা দেখা যাচ্ছে অ্যাভেলেবল আছে কিনা, যে ডোমেনটা আমি কিনতে চাচ্ছি সেগুলো চেক করে নিতে হবে। তাহলে কি হবে যে আপনার সব জায়গাতেই বা সোশ্যাল মিডিয়াগুলোতে থেকে শুরু করে আপনার ডোমেন নেমটা থেকে শুরু করে সব জায়গায় একটা নামই থাকবে। আর সব জায়গাতে যদি একটা নামই থাকে তাহলে গুগলও এটা বুঝতে পারবে যে আপনার এই সব মানে আপনার সাইটটার অ্যাক্টিভিটি প্রায় অনেক জায়গাতেই চলছে, বা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে গুলোতেও আপনার সাইটের অ্যাক্টিভিটি চলছে। তো তখন সে আপনাকে র্যাঙ্কিংয়ে সামনের দিকে রাখবে, এটা একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে আপনার কাজ করতে পারে। তো এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে যে অ্যাভেলেবিলিটি চেক করতে হবে যে সোশ্যাল মিডিয়াগুলোতে বা দেখা যাচ্ছে আমি যেখানে পরবর্তীতে আরো প্রোফাইল ক্রিয়েট করব সেগুলোতে আসলে আমার এই নেমটা বা ইউজার নেমটা বা আমার ডোমেন নেমটা অ্যাভেলেবল আছে কিনা। তো এটা কিভাবে চেক করবেন? ম্যানুয়ালি চেক করবেন। কারো কোনো আইডিয়া নাই যে কিভাবে চেক করবেন? যে কাজটা ম্যানুয়ালি করতে আসলে অনেক কষ্ট হবে, যে আপনি কি এই ডোমেন নেম এবং দেখা যাচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়াতে এই ইউজার নেমগুলো অ্যাভেলেবল আছে কিনা। তো এটার জন্য একটা টুল আছে, খুবই ইজিলি আপনাকে এই কাজটা করে দিবে, সেটার নাম হচ্ছে namecheck.com। সম্ভবত NameCHK এরকম কিছু একটা। namecheap.com স্যার। না, নেমচিপটা আলাদা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নেমচেক CHK, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
আর নেমচিপ যেটা ওটা হচ্ছে ডোমেনের নাম, মানে ডোমেন অ্যাভেলেবল আছে কিনা, ওরা ডোমেন হোস্টিং কোম্পানি, ওরা সেল করে। আচ্ছা আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা তো এই namecheck.com, এখান থেকে কি সকল ধরনের সোশ্যাল মিডিয়ার ডোমেন, সরি, ইউজার নেম পাওয়া যাবে? তো দেখি ট্রাই করে পাওয়া যায় কিনা। ধরেন আমি একটা কোম্পানির নেম নিতে চাচ্ছি, ধরেন যে এইটা আমি ডোমেন হিসেবে নিতে চাচ্ছি। তো জাস্ট এখান থেকে এসে আপনার ডোমেনের নেমটা দিয়ে জাস্ট সার্চ দিবেন, সময় নিতে পারে। এইটা শুধুমাত্র অ্যাভেলেবেল আছে, যে আরাফাত হোসেন, এই .comটা অ্যাভেলেবেল নাই, অনলাইন মানে এগুলো সবগুলোই ইউজ হয়ে আছে বা দেখা যাচ্ছে কেউ নিয়ে রাখছে, শুধুমাত্র এই অনলাইনটা অ্যাভেলেবেল আছে। সোশ্যাল মিডিয়াতে যাই, দেখেন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রে এই আরাফাত হোসেন মাত্র এইটা ইউটিউবের জন্য বা এই ইউজার নেমটা শুধুমাত্র ইউটিউবের জন্য অ্যাভেলেবেল আছে। আচ্ছা তারপর হচ্ছে ফেসবুকে নাই, টুইটারে নাই, ব্লগারে নাই, তারপর হচ্ছে টুইস বা দেখাচ্ছে এগুলোতে নাই, টিকটকে নাই, তারপর টিকটকে আছে, যাই হোক পিন্টারেস্টে নাই, সব জায়গাতেই দেখা যাচ্ছে এগুলো অ্যাভেলেবিলিটি নাই। তো এখন আমরা যে মেইন যে সোশ্যাল মিডিয়া বা দেখা যাচ্ছে মেইন যে পারপাস আমাদের থাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, সেটা হচ্ছে ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন। কই লিঙ্কডইন আছে কোথাও, চোখে পড়তেছে না। তো এইগুলো তো আমরা আসলে শেয়ার করতে চাই। তো আমরা যদি এই ডোমেনটা নিয়ে চিন্তা করি, তো আমাদেরকে দেখতে হবে যে আসলে .comটা তো অ্যাভেলেবেল নাই, প্লাস হচ্ছে অন্যান্য এই যে সোশ্যাল মিডিয়াতেও এগুলো অ্যাভেলেবেল নাই। তো এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই ধরনের নাম চুজ করা থেকে বিরত থাকতে হবে। আমি যদি এখন এখানে দিয়ে দেই 2324 দিয়ে যদি সার্চ করি, আচ্ছা 2324 এটাও ফেসবুকে অ্যাভেলেবেল নাই। স্যার এটা দিয়ে কি স্যার ডোমেন নেম হচ্ছে অ্যাভেলেবল আছে কিনা এটাও চেক করা যায় কি স্যার? হ্যাঁ হ্যাঁ, ডোমেন নেম আছে কিনা এটাও চেক করা যায়। এটা অবশ্য প্রিমিয়ামে আছে, এখানে প্রিমিয়ামে নিতে বলতেছে। আচ্ছা এরা এখানে এই যে ইয়েলো কালার যেটা বলছে যে এটা মেবি অ্যাভেলেবল, চেক করে দেখতে হবে, এখানে এরা শিওর না। তো এই ধরনের নেম আসলে কেউ ইউজ করে বলে আমার মনে হয় না। তো এরা মেবি অ্যাভেলেবল বলতে আমাদেরকে আবার ম্যানুয়ালি গিয়ে চেক করতে হবে। আর একটু আগে আমরা যেটা দেখলাম যে শুধুমাত্র arafathosen.com, এটাতে যদি আমরা যাই, আমরা একটা কমন একটা ব্র্যান্ড দিয়ে দেখি, যেমন ধরেন যে স্টারটেক। আচ্ছা এটাতে যদি সার্চ দিই আমি, দেখেন এগুলো সব অফ, মানে সবগুলোতেই মানে আনঅ্যাভেলেবল। কিন্তু এই যে .net এটা কেউ বিক্রি করার জন্য দিয়ে রাখছে 5000 ইউএসডি। .xyz অর্থাৎ startech.xyz এটা হচ্ছে আপনার কাছ থেকে $75 চার্জ করবে। startech.net এটা আপনার কাছ থেকে $5000, অর্থাৎ দেখেন এটার ব্র্যান্ড ভ্যালুটা কত। শুধুমাত্র একটা নেম নিবেন আপনি, তাতে আপনার কাছ থেকে $5000 চার্জ করতেছে। তো একটু আগে তানজিল যেটা বললো যে তারা আসলে এই তাদের নেমের করসপন্ডিং যে ডোমেনগুলো আছে এগুলো তারা কিনে রেখে দেয়। এখন startech.com.bd এরা চিন্তা করতেছে যে আমাদের যে এই যে .com, .net, .org এগুলো সবগুলো আমরা কিনে রাখবো, যাতে করে অন্য কেউ এগুলো নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা করতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে থেকে কেউ একজন অলরেডি এই .com, .netটা হয়তো অন্য কেউ একজন নিয়ে নিছে, নেওয়ার পর কি করতেছে, সে এখন এটার বিট করতেছে বা সেটার দাম এখন বাড়াচ্ছে। আর startech.com.bd চিন্তা করতেছে যে আমরা যদি সবগুলো নিতে চাই তাহলে আসলে এই $5000 তাকে পে করতে হচ্ছে। এটা একটা টেকনিক, মানে একজনকে এই বেকায়দায় ফেলে তার কাছ থেকে এই এত বেশি দামে এই ডোমেনটা সেল করা। দেখেন এগুলো আসলে কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে সেটা বলতেছে, শপিফাই অ্যাভেলেবেল আছে বা দেখা যাচ্ছে অন্যান্য সব জায়গায় কোথায় অ্যাভেলেবেল আছে কি নাই, এটা এখান থেকে খুব ইজিলি চেক করা যাচ্ছে।
তো আপনারা যখন কোনো ডোমেন নেম চুজ করবেন এইভাবে চেক করে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াগুলোতে এগুলো আসলে অ্যাভেলেবল আছে কিনা। স্যার এই টুল দিয়ে যদি চেক করি তাহলে স্যার মানে ডোমেন বা ইউজার নেমের ব্যাপারে তো আস্থা হারিয়ে ফেলবো, যে কোথাও তো অ্যাভেলেবল না। আমি আমার নাম দিয়ে ট্রাই করলাম স্যার, কোনো অ্যাবিলিটি নাই, এটা তো শুধু অনলাইন খালি আছে এর ক্ষেত্রে। না, এটা তো আসলে আপনার দেখা যাচ্ছে আপনার যে নেমটা তানজিল আলম, বাংলাদেশে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ আছে যাদের নাম তানজিল আলম। আমার যে নেমটা আরাফাত, দেখা যাচ্ছে বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে, নাইম ইসলাম হাজার হাজার আছে বাংলাদেশে। তো তারা দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে অনেকেই অলরেডি ডোমেনটা পারচেস করে রেখে দিছে। ফেসবুকে আপনি গিয়ে সার্চ দেন যে facebook.com/তানজিল আলম, দেখবেন যে যার প্রোফাইলটা ইস্যু করা আছে তার প্রোফাইলটা আপনাকে শো করছে। তো এটা আসলে অ্যাভেলেবিলিটি আমাদেরকে চেক করতে হবে এবং দেখাচ্ছে ইউনিক একটা নেম আমাদেরকে চুজ করতে হবে। বিষয়টা বুঝতে পারলেন? আর যদি মনে করেন যে না আমার আসলে বিশ্বাস হচ্ছে না, দেন গিয়ে ম্যানুয়ালি চেক করবেন। ফেসবুকে গিয়ে সার্চ দেবেন যে facebook.com/তানজিল আলম, তারপর হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, তারপর হচ্ছে টুইটারে গিয়ে সার্চ দিবেন, ব্লগারে দেখবেন, তারপর এই যে টুইস যেটা আছে এটা দেখবেন, রেডিট দেখবেন, সব জায়গায় দেখবেন যে অলরেডি ওটা আছে। আর এই সাইটটা বা দেখা যাচ্ছে এই সাইটটা একদম ভ্যালিড রেজাল্ট দেয়। আমি এটা নিজেও টেস্ট করে দেখছি ম্যানুয়ালি, যে ফেসবুকে মানে অন্যান্য জায়গায় আমি একদম ম্যানুয়ালি গিয়ে চেক করে দেখছি যে এরা যে রেজাল্টটা দেয় এটা মোটামুটি অ্যাকুরেট। আচ্ছা, তো আমরা যে কাজটা করব যে যখনই আমরা কোনো ডোমেন কিনবো তখন দেখবো যে এর করসপন্ডিং আমরা যে ইউজার নেমটা ইউজ করতে চাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলোতে এটাও আসলে অ্যাভেলেবল আছে কিনা। জি স্যার। আচ্ছা, আপনারা অবশ্যই চেক অ্যাভেলেবিলিটি এটা দেখবেন যে সব সোশ্যাল মিডিয়াগুলোতে আছে কিনা। এরপর যে কাজটা করবেন যে একটা বিষয় মানে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন ডোমেনের নেম নিব তখন আমরা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার বা নাম্বারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তো স্পেশাল ক্যারেক্টার বা নাম্বারগুলো কি, যেমন ধরেন যে এই যে পার্সেন্টেজ বা দেখা যাচ্ছে অ্যাম্পারসেন্ট বা স্টার হ্যাশ, এগুলো হচ্ছে আমরা স্পেশাল ক্যারেক্টার হিসেবে কখনোই ডোমেন নেমে রাখবো না। অনেকেই হয়তো দেখা যাচ্ছে চিন্তা করেন যে এরকমের ডোমেন নেম নিব, যেমন এগুলো সবসময় না নেওয়াই বেটার। ডোমেন নেম 1234 বা দেখা যাচ্ছে এরকম ডোমেন নেম এরকম এরকম কখনো ডোমেন নেম কেউ নেওয়ার চেষ্টা করবেন না। এটা হচ্ছে একটা খুবই ব্যাড প্র্যাকটিস। আমরা সবসময় স্পেশাল ক্যারেক্টারকে অ্যাভয়েড করব। আচ্ছা, এরপর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ইউজ ডোমেন, অর্থাৎ এর আগে কেউ একজন ইউজ করছেন এই ধরনের ডোমেন যদি আমরা পুনরায় রেজিস্ট্রেশন করে নিতে চাই, দেখা যাচ্ছে যে এর আগে একজন ইউজ করছে, তার সাইটটাতে তিনি খুব একটা ভালো কিছু করতে পারেন নাই, ডোমেনটা তিনি সেল করার জন্য দিয়ে রাখছেন। তো এখন এই ধরনের ডোমেন যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে কিছু বিষয় চেক করে নিতে হবে। সেটা হচ্ছে যে এই who.is, আপনারা অলরেডি মনে হয় অনেকে নাম শুনছেন যে who.is। এই who.is এ কি হয়, যদি আমরা যদি ডোমেনের নেমটা যদি দিয়ে দিই তাহলে এই ডোমেনের হচ্ছে সব হিস্ট্রি আমাদেরকে দেখায়। বা দেখা যাচ্ছে যে যেই যে ডোমেনগুলোকে এনক্রিপ্টেড করা না থাকে তাদের হিস্ট্রিগুলো আমাদেরকে এখানে দেখায়, যে আমরা আসলে তাদের কি কি ইনফরমেশন পাচ্ছি, কবে রেজিস্ট্রেশন হচ্ছে, কার নামে রেজিস্ট্রেশন হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। আচ্ছা, তো আমরা এই who.is এইখান থেকে এই ডোমেনের নেমটা দিয়ে আমরা এখান থেকে চেক করে নিব। ধরেন যে এইটাই দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন এইখানে ডোমেন সম্পর্কে বিস্তারিত তথ্য, কবে কিভাবে কোথা থেকে রেজিস্ট্রেশন হয়েছে, কে রেজিস্ট্রেশন করছে, রেজিস্টার যে মেইলটা আছে, এই সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমাদেরকে এই ইনফরমেশনগুলো চেক করতে হবে। তো এই ইনফরমেশনগুলো আসলে অনেক সময় এনক্রিপ্টেড অবস্থায় থাকে, যে আমি এই who.is এই ইনফরমেশনটা দেখাবো না, বা দেখা যাচ্ছে এই who.is এর ইনফরমেশন আমি সবার সামনে পাবলিকলি রাখবো না। এটা অনেক সময় এনক্রিপ্ট করে রাখা যায়। তো অনেকেই রাখে, অনেকেই রাখে না, কারণ এটার জন্য আমার পেমেন্ট করতে হয়, যে হ্যাঁ এই who.is এর কাছ থেকে আমার তথ্যগুলো আমি গোপন রাখবো। তো এটার জন্য আমার পেমেন্ট করতে হয়, বিধায় অনেকেই এনক্রিপ্টেড করে রাখে, অনেকেই রাখে না। আচ্ছা, তো আমরা এই যদি কোনো রিইউজ বা দেখা যাচ্ছে অলরেডি ইউজ হয়ে আসছে এই ধরনের কোনো
ডোমেন যদি আমরা ইউজ করতে চাই দেন আমরা এই হুইজ থেকে চেক করে নেব। আর সবচাইতে ভালো হয় যে আমরা কোনো একদম ফ্রেশ ডোমেন বা দেখা যাচ্ছে একদম নতুন ডোমেন আমরা ইউজ করার চেষ্টা করব, অন্য কোনো ডোমেন আমরা নিব না, এটা আমরা সবসময় চেষ্টা করব। আচ্ছা, কারণ কি যে আপনার এই ডোমেনটা এর আগে যিনি ইউজ করছেন দেখা যাচ্ছে সেখানে যদি কোনো পেনাল্টি থাকে বা কোনো ফল্ট থাকে বা কোনো ঝামেলা হয়ে থাকে, আপনি দেখা যাচ্ছে সবসময় চেক করে ওটা খুঁজে পাবেন না। তখন কি হয় যে ওই ডোমেনটা নিয়ে যখন ইন ফিউচার আপনি কাজ করতে যাবেন দেখা যাচ্ছে ওটার রেকর্ডে যেহেতু একটা পেনাল্টি হয়ে আছে, আপনাদের ওয়েবসাইটটাও র্যাঙ্ক করতে তখন প্রবলেম হবে। তাহলে তো স্যার হচ্ছে আমরা যে কোনো ডোমেইন নেওয়ার আগে একটা এই যে who.is থাকে আমরা চেক করে নিতেই পারি যেটা এর আগে পারচেজ করা হয়েছিল কিনা। হ্যাঁ, অবশ্যই আপনাকে চেক করতে হবে, তাছাড়া তো আসলে পসিবল না। জি স্যার। আচ্ছা, তো ওই হুডার ইজ থেকে যখন আপনারা চেক করবেন সেখান থেকে আপনার ডোমেনের এজটাও চেক করতে পারবেন, ওখান থেকে আপনারা দেখতে পারবেন, তো ওটাও চেক করে নেবেন। তো মোটামুটি আমরা যখন ডোমেন কিনবো বা একটা ডোমেন যখন আমরা নিব বা পারচেজ করব, তো তখন আমরা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবো বা দেখা যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা খেয়াল রেখে তারপর একটা ডোমেন চুজ করবো। আসলে ডোমেন চুজ করাটা অনেক কঠিন একটা বিষয়। এখানে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে এক্সাক্ট ম্যাচ ডোমেন নেওয়ার চেষ্টা করতে হবে, নিশ বেসড ডোমেন নেওয়ার চেষ্টা করতে হবে, ব্র্যান্ড নেম থাকলে সেটা নিতে হবে, এরপর চেষ্টা করতে হবে .com ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা, শর্ট নেম নিতে হবে, তারপর হচ্ছে অন্যদের নাম কপি করা যাবে না, ইউনিক একটা নেম নিতে হবে, তারপর হচ্ছে এটা যে সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবিলিটি আছে সেটা চেক করতে হবে, স্পেশাল ক্যারেক্টার না নেওয়াটাই সবচেয়ে বেটার, এবং who.is থেকে এদের যে রেকর্ডটা আছে এটা আমাদেরকে চেক করে দেখতে হবে যে এটার হিস্ট্রিটা আসলে কেমন, এরা আসলে কি বলছে কি নিয়ে, বা এদের হচ্ছে প্রিভিয়াস যে রেকর্ড সেটা আসলে কেমন, এটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তো একটা ইউনিক নেম বা দেখা যাচ্ছে একটা পারফেক্ট ডোমেন নেম খুঁজে বের করা আসলে খুবই টাফ। তো আপনারা যদি আপনাদের নিজের কোনো ইউনিক নেম থাকে বা দেখা যাচ্ছে নিজেদের কোনো ইউনিক কোনো ব্র্যান্ড আইডিয়া থাকে দেন ওগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন নেম জেনারেটর আছে এইগুলো নিয়ে আপনারা কাজ করে বা চেক করে দেখতে পারেন। ডোমেন নেম খুঁজে পেতে আমাদেরকে হেল্প করতে পারে হচ্ছে ডোমেন আইডিয়া আমরা কোথা থেকে পাবো। এই ধরনের দুটো সাইট আছে, একটা হচ্ছে domainwheel.com আর একটা হচ্ছে namemesh.com। তো আমরা একটু এগুলোতে যাই, আচ্ছা একটু লিখে দিই আগে। domainwheel.com, এখানে আসার পর যে বলছে দ্য বেস্ট নেম, আচ্ছা বেস্ট ডোমেন নেম জেনারেটর, এখানে আপনারা হচ্ছে আপনাদের কিওয়ার্ডগুলোকে প্লেস করবেন। যেমন ধরেন আমার কিওয়ার্ড হতে পারে হচ্ছে যে ফোন, এই নিয়ে এটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। যদি সার্চ দিই ফোন, আচ্ছা ইওর ফোন ডট ব্লক বা দেখা যাচ্ছে ডোমেন কোনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। আচ্ছা businessphoneclub.com, তারপর হচ্ছে phonenow.org, এইগুলো আসলে এখানে অ্যাভেলেবেল আছে। তো দেখাচ্ছে এইখান থেকে আপনাদের কিছু সাজেস্টেড নেম দেখাচ্ছে যে ডোমেনগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা সেগুলো এখান থেকে দেখতে পারেন। যেমন ধরেন যে দ্য ফোন স্টোর ডট ইনফো, এই ধরনের ডোমেনগুলো এখানে অ্যাভেলেবেল আছে। চাইলে আপনারা এখান থেকে নেম জেনারেট করতে পারেন, এখান থেকে চাইলে আপনারা হচ্ছে
ডট কম মানে অন্যান্য যে সাইটগুলো আছে এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন, বা অন্যান্য যে ডোমেনগুলো আছে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো সেগুলো ইনফরমেশন বা সেগুলো যদি অ্যাভেলেবল থাকে আপনাদেরকে দেখাবে। তো এটা হচ্ছে domainwheel.com। আচ্ছা, এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে namemesh.com। এটা একটু দেখি। namemesh.com, এখান থেকে আপনারা চাইলে নেম জেনারেট করতে পারেন। আমি যদি আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, আচ্ছা দেখেন, ফোন ডট শপ, ফোন ডট স্পেস, ফোন ডট ক্লাব, ফোন ডট উইন, এখানে বিভিন্ন ডোমেন অ্যাভেলেবল আছে। আচ্ছা, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এখান থেকে কি ফোনস ফোনস ডট কম, বা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন নেম আছে, আপনারা এগুলো চেক করে দেখতে পারেন যে আপনাদের যদি এগুলো পছন্দ হয়, বা দেখা যাচ্ছে এগুলো যদি আপনাদের ব্র্যান্ডের সাথে বা আপনাদের কাজের সাথে বা আপনাদের সাইটের সাথে যদি রিলেভেন্ট হয়, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। এছাড়াও নেম জেনারেটর আরো অনেক অনেক সাইট আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। যেমন ধরেন যে আপনারা জাস্ট সার্চ দিবেন নেম জেনারেটর, দেখবেন যে এখান থেকে বেশ অনেক সাইট আসবে। আপনারা চাইলে এখান থেকে নেমগুলো জেনারেট করে করে দেখতে পারেন যে হ্যাঁ কী ধরনের নাম বা কী ধরনের ডোমেন আপনাদের সাইটের সাথে মানে সাইটের জন্য অ্যাভেলেবেল আছে। তারপর আবার এগুলো আপনারা চেক করবেন, মডিফাই করবেন, আপনাদের পছন্দ হচ্ছে কিনা এই বিষয়গুলো চেক করে আপনারা হচ্ছে একটা ডোমেনের নেম সিলেক্ট করবেন। আচ্ছা, এই namebounce.com এই যে সাইটটা আছে, এখান থেকে মোটামুটি অনেক ভালো মানের নামগুলো আপনারা খুঁজে পান, বা দেখা যাচ্ছে যে এখান থেকে আসলে ডোমেন অ্যাভেলেবল আছে কিনা এটা দেখা যায় না, কিন্তু দেখা যাচ্ছে যে এই নেমগুলো আপনাকে এখানে জেনারেট করতে হেল্প করবে। এখান থেকে আপনি চাইলে অন্যান্য এক্সটেনশনও সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে আপনি চাইলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করে রাখলাম, এটা সিলেক্ট করে রাখলাম, দেখা যাচ্ছে এখান থেকে একটু কম্পেয়ার করা যায়। এখান থেকে ম্যাক্সিমাম লেন্থ, তারপর হচ্ছে সিলেবল যেটা আছে যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল হবে কিনা এটাও আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে মূলত আপনারা নেমের আইডিয়া জেনারেট করতে পারেন, প্লাস এগুলো কম্পেয়ার করে করে দেখতে পারেন যে হ্যাঁ কোন নেমটা আপনার কাছে পছন্দ হচ্ছে। তো আপনি ধরেন যে টেক রিলেটেড একটা মানে ওয়েবসাইট রিলেটেড মানে লঞ্চ করতে যাচ্ছেন, তো জাস্ট আমি এখান থেকে টেক লিখে সার্চ দিলাম, দেখি আমাকে কি কি নেম দেখায়। দেখেন এখান থেকে বেশ কিছু টেক চ্যানেলের নাম আমাকে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে এখান থেকেও কিছু নেমের আইডিয়া আপনারা নিতে পারেন। এটা সাইটটা আমি দিয়ে দিচ্ছি, এই সাইটটা আমি খুঁজছিলাম আর কি, মানে এই সাইটটা আমার কাছে মোটামুটি ভালো লাগে, এদের ইন্টারফেসটা অনেক ভালো। আগের দুটো সাইটের থেকে এটা মোটামুটি ভালো আছে, যেটা জাস্ট কিওয়ার্ড দিলেই অটোমেটিক্যালি চলে আসতেছে। জি জি। ওই সাইটটা আমি কখনো কোনো একটা কাজে আমি এই সাইটটা ইউজ করেছিলাম, বিধায় আমার মনে আছে, বা আমার নামটা মনে নাই, কিন্তু আমি জাস্ট খুঁজতেছিলাম যে এই সাইটটা আসলে কোনটা আর কি। আচ্ছা, এটা একটু দেখি যে বিজ নেম উইজ, দেখি কি বলে এরা। আচ্ছা দেখেন, এখান থেকে অনেক নেম আমাদেরকে জেনারেট করে দিচ্ছে, টেক সোলো, টেক কুকি, টেক আইও। এখান থেকে চাইলে আপনারা নেম কিন্তু নিতে পারেন, টেক গেস্ট, টেক লুক, এখান থেকে প্রচুর নেম আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করে দেখতে পারেন।
আচ্ছা, এছাড়াও আসলে আরো অনেক অনেক হাজার হাজার সাইট আছে, আপনারা হচ্ছে সেগুলোতে ট্রাই করে করে দেখবেন যে আসলে কোনটা থেকে বা কোন নেমটা আপনার জন্য বেটার হচ্ছে, সেটা আসলে ইউনিক কিনা, সেটা আপনাদের সাইটের সাথে রিলেভেন্ট কিনা, বা আপনাদের কন্টেন্ট আপনাদের নিশের সাথে রিলেভেন্ট হচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনারা যাচাই করে করে দেখবেন।